পর্যন্ত আমরা সেই জন্যে যে নেশন নির্মাণ তার সঙ্গেও এটাকে দেখবো, যদিও নেশন নির্মাণের যে আম, গতি তার সঙ্গে পুরোটা আমরা এটাকে মিলিয়ে ফেলবো না। আমরা দেখবো নেশন মেকিং এর যেমন রাজনৈতিক গতি থাকে, তার সঙ্গে যে সাংস্কৃতিক এবং আত্মপরিচয় নির্মাণের যোগ থাকে, কিন্তু সেই যোগগুলো অনেক জটিল। এবং সেই জন্য আজকের আলোচনায় যে কথাটা মুখপাতেই বলে নিলেন, যে আমরা এর সঙ্গে আধুনিকতার সন্ধানও করব। এবং এই আধুনিকতার সন্ধান করার জন্য তাহলে আমাদের এই যে যেটাকে আমরা কারবালা বললেই প্রথমে আমাদের একটি ধর্মীয় উপাদান মাথায় আসে, কিন্তু তাকে তার ধর্মীয় অনুষঙ্গের কোন জটিলতায় রাখলে আমরা সাহিত্যে এবং মননে, যেটাকে আমরা জনপরিসর বলি, পাবলিক স্ফিয়ার, তার মধ্যে আধুনিকতার যে সন্ধান সেটা করতে পারবো। এই প্রসঙ্গে বলাই বাহুল্য, এই যেহেতু এটা গবেষণার প্ল্যাটফর্ম, আমি আপনারা সকলেই এই ধারণাটির সঙ্গে পরিচিত আছেন, যেটা প্রভিনশিয়ালাইজেশন, দীপেশ চক্রবর্তী যেটা ধারণা করেছিলেন। প্রায় ২৬ বছর বয়স হয়ে গেল এই ধারণাটির। এবার আমাদের সন্ধান থাকবে যে এই যে আধুনিকতার পাঠ করতে গিয়ে কোন ধরনের প্রভিনশিয়ালাইজেশন আমরা করব, কোন ধরনের প্রাদেশিকীকরণ দরকার, তত্ত্বের প্রাদেশিকীকরণ, এবং যে প্রাদেশিকীকরণের আহ্বান জানানো হয়েছে ২৬ বছর আগে, তারও বা কি ধরনের প্রসারণ, এবং তারও কি ধরনের এক পরিমার্জন, কথাটা বলতে চাইছি না, কিন্তু অবশ্যই প্রসারণ প্রয়োজন। এখন আম, এই এই একটি স্থানীয় দৃষ্টান্ত দেখার জন্য, স্থানীয় দৃষ্টান্ত বলতে আমি লোকাল ইনস্ট্যান্স বলতে চাইছি, যেটা বাঙালি মুসলমান। এবং সেক্ষেত্রে আমরা দেখব তাহলে আমরা যে এরিয়া স্টাডিজের যে বিরাট বড় প্রকল্প, তার মধ্যে আমরা এটাকে ফেলছি, নাকি আমাদের অন্যত্র রাখতে হবে। এই আলোচনাটার জন্য আমি কয়েকটি ভাগে ভাগ করেছি আমাদের আজকের অধিবেশনটি। প্রথমেই আমি শুরু করব যে কথাটি আমাদের ক্ষেত্রে একটি ফ্রেমওয়ার্কের মতো কাজ করবে, যেটি একটি তাত্ত্বিক পটভূমি দেবে, সেটি হচ্ছে ইসলামিকেট। এবার ইসলামিকেট কথাটা আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, যে মার্শাল হডসন এই ধারণাটিকে প্রয়োগ করেন, এবং তার ৩ খণ্ডে যে ভেঞ্চার অফ ইসলাম, যেখানে হজরত মোহাম্মদের জন্ম এবং ইসলামের সূত্রপাত থেকে শুরু করে ১৮ শতকের মাঝামাঝি পর্যন্ত যে আলোচনা, বা ১৯ শতকের শুরু পর্যন্তই বলা যেতে পারে যে আলোচনা, দীর্ঘ আলোচনা, শুধু এটা নয় যে এই বিষয়টিকে নিয়ে উনি একটি নতুন পাঠ্যপদ্ধতি দিলেন, কিভাবে ইতিহাস লিখতে হবে, সেই ইতিহাস লিখনের যে চর্যাটা, সেটাও মার্শাল হডসন দিলেন, যা পরবর্তীকালে যারাই ইসলাম নিয়ে চর্চা করেছেন, ইসলামিক স্টাডিজের চর্চা করেছেন, তাদের পক্ষে আর কিছুতেই ইসলামিকেট এই কথাটা এড়িয়ে গিয়ে কাজ করা সম্ভব হলো না, বরং ইসলামিকেটের ওপর ভিত্তি করেই কাজ করতে হলো। এই ইসলামিকেট কি? মার্শাল হডসন বলছেন যে আমরা সাধারণত এর আগে পর্যন্ত, ১৯৭০-এর আগে পর্যন্ত ইসলাম বলতে যা বোঝা হতো, তা ইসলামের যে কেন্দ্রীয় অঞ্চলগুলি, যেখান থেকে ইসলাম উদ্বর্তিত হয়েছে, প্রবর্তিত হয়েছে, সেখানের মূলত ডক্ট্রিন নির্ভর যে আলোচনা, সেটার উপর রাখা হয়েছিল। এবার মার্শাল হডসন বললেন, না, পৃথিবীর যেখানে যেখানে ইসলাম ছড়িয়ে পড়েছে, সেখানে ইসলামের তার শরীয়তি দিক যেমন আছে, তার নানা ওই স্থান ভেদে, স্থান বিশেষে সেই শরিয়ার নানা ধরনের ইন্টারপ্রিটেশনও আছে, বিশ্লেষণও আছে, তেমনি একদম শরীয়তি ব্যবস্থার সঙ্গে বা বাইরে যা যা কিছুকে ধরা হয়, যেমন আমরা বলতে পারি স্থাপত্য চিন্তা, যেমন ধরা যাক সুফি কালাম, যেমন বলা যেতে পারে যে দার্শনিক প্রকল্প, এই প্রত্যেকটাই আসলে ইসলামের অন্তর্গত। ইসলাম বলতে শুধু শরীয়তি ব্যবস্থার জ্ঞান চর্চা নয়। তো এটি একটি বিপুল সম্ভাবনা খুলে দেয়। সেই সম্ভাবনা থেকে আমরা পরবর্তী দশকগুলিতে দেখতে পাই, যেমন 60-এর দশকের ক্ষেত্রে ক্লিফার্ড গিয়ার্স মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এক ধরনের আম, আহ, যেটাকে আমরা বলতে পারি শেড, যে কালচারাল সিম্বল, সেইগুলো দিয়ে ইসলামকে বোঝার কথা বলেন, যার মধ্যে বিরাট একটা অ্যানথ্রোপোলজিক্যাল দৃষ্টিভঙ্গি আছে, তার সঙ্গে ফোকলোর, মিথ, এবং বিশেষত অভ্যাসিত আচরিত যে ধর্মপ্রবণতা, ফলে ধর্ম থেকে আহ ধর্মীয়তা, ডক্ট্রিন থেকে অভ্যাস অনুশীলন, কাস্টম, এইগুলিকে দিয়েও ইসলামকে পড়ার একটা বিশেষ নৃতাত্ত্বিক গবেষণার জায়গা শুরু হয়। এরপরে যখন
কিন্তু সেইটা করতে গিয়ে পরবর্তীকালের যারা তাত্ত্বিক, যারা 1970-80 দশক থেকে লিখতে শুরু করবেন, বিশেষত ফুকোলডিয়ান একটা প্রকল্প ধরে, এখানে আমরা তালাল আসাদের নাম করতে পারি, যিনি অ্যানথ্রোপোলজি অফ রিলিজন এই এই বিষয়ে প্রভূত যাকে আমরা বলতে পারি প্যারাডিগম্যাটিক শিফট ঘটান। এবং তিনি বলেন যে না, শুধু অনুশীলনের দিকে তাকালে হবে না, অনুশীলন সত্ত্বেও এই যে মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এই অভ্যাসগুলিকে, কাস্টমগুলিকে, অনুশীলনগুলিকে, তারা যত যত ভিন্ন হোক না কেন, তাদেরকে ইসলামের মধ্যে ফেলে দেখা যাচ্ছে। তার কারণ প্রত্যেকটা জায়গার এই যে স্থানীয় মাত্রায় অভ্যাসিত যে ইসলাম, তার কোথাও একটা কেন্দ্রীয় অক্ষ আছে। সেই কেন্দ্রীয় অক্ষ অনুযায়ী এই এই অভ্যাস আচরিত হয়। ফলে উনি বললেন, ক্লিফোর্ড গিয়াজ প্রতিষ্ঠানগুলির দিকে তাকাননি। তিনি যে অভ্যাস এবং অনুশীলন এবং কাস্টম, এই শেড সিম্বল দেখতে গিয়ে উনি দেখেননি যে কেন্দ্রীয় ডক্ট্রিনে কি আছে, এবং তার সঙ্গে অনবরত অভ্যাসের যে আদান প্রদান ঘটে সেটার দিকে তালাল আসাদ আমাদের দৃষ্টি নিতে বললেন। এবং খুবই গুরুত্বপূর্ণ, তালাল আসাদ দেখালেন যে এই যে লোকাল অর্থোডক্সি, তারা এই স্থান অনুযায়ী ইসলামের যে কেন্দ্রীয় ডক্ট্রিন, তার যে শরিয়া, তাকে সাজায়। ফলে আমরা দুটো জিনিস তালাল আসাদের আলোচনা থেকে পারি, একটা হচ্ছে কেন্দ্রীয় একটা অক্ষ ইসলামের, আর অন্য হচ্ছে লোকাল অর্থোডক্সি, যারা এই মূল কেন্দ্রীয় যে ধারণা তাকে স্থান অনুযায়ী, কাল অনুযায়ী সাজান। এরপরে আমাদের এই ইসলামিক এটের আলোচনায় আসেন শাহাব আহমেদ। এবং শাহাব আহমেদ তালাল আসাদের ধারণাতেই থাকেন, কিন্তু তিনি এটাকে আরো প্রসারিত করেন এবং প্রসারিত করে বলেন যে তালাল আসাদের অর্থোডক্সির ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে কোথাও ধরা যাক যেমন আর্কিটেকচার, স্থাপত্য চিন্তা, মিনিয়েচার পেইন্টিং, সুফি কালাম এবং অন্যান্য ধরনের যে কবিতা, সেইগুলো বাদ পড়ে যাচ্ছে। কাজে সেইগুলো যেগুলো আপাতভাবে ইসলামিক নয়, সেগুলো যখন এই বিপুল, যেটা ঠিক যেমন ক্লিফোর্ড গিয়াজ মরক্কো থেকে ইন্দোনেশিয়া বলেছিলেন, এরকম খুবই ইন্টারেস্টিং একটা স্পেশাল পরিসরগত ধারণা শাহাব আহমেদ দেন, যে বলকান থেকে বেঙ্গল পর্যন্ত এই পুরোটা জুড়ে যত যত ডক্ট্রিনমূলক, শরীয়তি এবং অন্য ধরনের প্রবণতা রয়েছে, যার সঙ্গে হয়তো সরাসরি ডক্ট্রিনের যোগ নেই, কিন্তু আসলে ইসলামিক এটের যোগ আছে, সবটা মিলিয়েই ইসলামকে বুঝতে হবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ এই বলকান টু বেঙ্গল, দ্য বলকানস টু বেঙ্গল বলতে উনি শুধু স্পেসটা বোঝাচ্ছেন না, পরিসরটাকে। উনি নানা ধরনের প্রবণতার মধ্যে দিয়ে ইসলামকে বোঝার কথা বলছেন। যে হোয়াট ইজ ইসলাম, এই বইটা নাম 2015 সালে ছাপা হয়েছিল, এটারও 10 বছর হয়ে গেল। এইটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি এন্ট্রি পয়েন্ট হবে। কেননা আমরা দেখব যে আমরা হয়তো শাহাব আহমেদকে ধরে এগোতে গিয়ে আমরা অন্য কতগুলো প্রশ্নে সাড়া দিয়ে ফেলবো, সেই অন্য প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চাইবো। সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে বাঙালি মুসলমানের এই যে 19 শতক থেকে ধর্মীয় চেতনা, যা কিনা সংস্কার জানি চেতনার অন্তর্গত, তা সেটা তো আমরা ধরে নিতে পারি অর্থোডক্সিরই বিষয়। কিন্তু আমরা শাহাব আহমেদ থেকে আরেকটা জিনিস তুলে নেব, যে অর্থোডক্সির বিষয়টি বরং আমাদের প্রকল্প থাকবে একটু আলাদা, যে অর্থোডক্সির যে ইসলাম তৈরির প্রকল্প, ইসলামিক তৈরির প্রকল্প, তার মধ্যে কিন্তু আমরা সাহিত্যের উপাদান, সাহিত্যের যেটাকে আমরা অ্যালিওর বলতে পারি, আহ আখ্যানের যে নিজস্ব গতি এবং এস্থেটিক পোয়েটিক্স, যেটা মুখরাতেই ধরিয়ে দিয়েছেন বাড়ি ভাই, যে নন্দন তত্ত্বের ভূমিকাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। ফলে আমরা একটা, এইটা আমাদের মেথোডোলজি আসলে, যে আমরা যখন দেখব যে বাঙালি মুসলমান, আমরা আসলে বলকানস টু বেঙ্গল কেন, আমাদের আরো অনেক কিছুর কথা ভাবতে হতে পারে, কিন্তু আপাতত আমরা দ্য বলকানস টু বেঙ্গল এই কমপ্লেক্সেই থাকছি, স্পেশাল কমপ্লেক্সে। এবং আরেকটা কথা আমরা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে যে এমনকি সুফি কবিতা না হলেও চলবে, স্থাপত্য না হলেও চলবে, এমনকি কোরআন অনুবাদে, কোরআন শরীফ অনুবাদের মধ্যে, এমনকি ইসলামের হজরত মোহাম্মদের জীবনীর মধ্যেও সেই আখ্যানের যে প্রভাব এবং আখ্যানের যে দাবি, সেইটা নিয়ে আসলে আমাদের এই বাঙালি মুসলমানের এই আত্মচেতনা উন্মেষের কালে কাজ হচ্ছিল। কাজেই এইটা হচ্ছে আমাদের মেথোডোলজি, যে আমরা পড়ছি বটে বাঙালি মুসলমান, কিন্তু আসলে আমরা যেখানে যাওয়ার চেষ্টা করছি, যে বাঙালি মুসলমানের কারা, তাদের পঠন কি, এবং এই পঠন থেকে আমরা আসলে
এই যেটাকে আমরা দেশীয় বলে ভাবছি, স্থানীয় বলে ভাবছি, প্রভিন্স বলে ভাবছি, প্রাদেশিক বলে ভাবছি, তার একটা ভিন্ন চেতনা তৈরি করতে পারি কিনা। কাজে আমাদের তাহলে গতি দু রকম, একটা দিকে আমরা যেটা কেন্দ্রীয় ইসলামিক স্টাডিজ তার প্রাদেশিকীকরণ করছি, যেটা দীপেশ চক্রবর্তী ধরিয়ে দিয়ে গেছেন, সেই প্রাদেশিকীকরণের প্রদেশ কি কি হতে পারে, আমরা তাকে বৃহত্তর একটা এক্সপ্যানশন দিচ্ছি বাঙালি মুসলমানের কাহিনী এখানে নিয়ে এসে। এবং দ্বিতীয়ত আমরা যখন এবার প্রভিন্সের দিকে তাকাচ্ছি, তখন প্রভিন্সকে, প্রদেশকে, বঙ্গকে আমরা তখন আর তার স্থানীয় মাত্রায় একটি সীমাবদ্ধ এরিয়া স্টাডিজ হিসেবে দেখছি না, আমরা তাকে ইসলাম বলেই যে ওয়ার্ল্ড রিলিজন আছে, সে ওয়ার্ল্ড রিলিজনের একটি অভিপ্রায় হিসেবে দেখছি। ফলত আমরা দুটো দুটো জায়গা থেকেই আমাদের এই চলাচলটা হচ্ছে। ফলত আমি এইটা পুনরুক্তি করতে চাই যে একদিকে আমরা যেমন কেন্দ্রীয় ইসলামিককে প্রভিন্সিয়ালাইজ করছি, তেমনি দিকে আমরা প্রভিন্সের দিকে ঠেলে দিতে গিয়ে আবার কোনো এই বাঙালি এবং ইসলাম বলতে শুধু একটি স্থানীয় লোকজ চেহারাই দেখছি না, আমরা এই দুয়ের মধ্যে খুব স্বতঃস্ফূর্ত ডাইনামিক একটা যাতায়াতকে দেখতে চাইছি। এবং সেই ডাইনামিক যাতায়াত যেহেতু আমরা 19 শতকের শেষ ভাবে এবং 20 শতকের শুরুর কথা বলছি, তার ত্রিস্তরীয় মাত্রা আছে, একটা ট্রায়াডিক মাত্রা আছে। একটা হচ্ছে তার রিজিয়নাল, তার বাঙালি সত্তা, একটা হচ্ছে তার জাতীয় সত্তা। এই জাতীয়ের ভিন্ন ভিন্ন মানে হবে, আমি আপাতত এই জাতীয়ের একটা ওয়ার্কিং আলোচনার জন্য, যেহেতু ভারতবর্ষ নামক ধারণা তৈরি হচ্ছে, ব্রিটিশ ভারত তৈরি হচ্ছে, তাহলে সে এই ন্যাশনাল টার্মেও সে নিজেকে আইডেন্টিফাই করছে, বিশেষত খিলাফত আন্দোলনের সময় থেকে। এবং এই বিপুল সময়ে সেই বাঙালি মুসলমান সে নিজেকে একটি ট্রান্স টেরিটোরিয়াল প্যান ইসলামিক কমিউনিটি বলে চিহ্নিত করছে। ফলে আমাদের এটা শুধু ইসলাম কি এই আলোচনা নয়, কিভাবে পড়বো সেই ইসলামকে সেই আলোচনাও একই সঙ্গে। এবং এখানে কিন্তু আমরা এই অর্থটা তৈরি করছি না যে ইসলাম বলতে কি, আমরা আসলে দেখছি যে বাঙালি মুসলমান যে বুদ্ধিজীবীরা, উলামা, এবং যারা লিটারাটি যাদের বলবো, বুদ্ধিজীবী লেখক, তারা কিভাবে ইসলাম বলতে কি, বাঙালি মুসলমানের বাঙালিত্ব আর মুসলমানত্ব কি, এটা নিয়ে আলোচনা করছিলেন। ফলে আমাদের ক্ষেত্রে তাই এই আলোচনাটা একটা ডাইনামিক আলোচনা, এবং এই আলোচনার মধ্যে দিয়ে আমরা অনেক প্রথাগত আলোচনার সঙ্গে যোগাযোগ করে সেটাকে সম্প্রসারিত করতে পারি। তো এইবার এই প্রসঙ্গে আমি শুরু করতে চাই যে তাহলে কারবালা, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়, তাকে আমরা এই বিরাট বড় আলোচনায় রাখবো কি করে, যেটা আমাদের আজকের অনুধ্যানের বিষয়, আজকের ফোকাস। এবার আমরা দেখব যে এটা সকলেরই জানা যে কারবালার যুদ্ধের পরে কিভাবে এই এই ইসলাম জাহান, শিয়া এবং সুন্নি এই দুই ভাগে ভেঙে যাচ্ছে, এবং বিশেষত সুন্নি খিলাফত এবং শিয়া ইমামতি, এই দুটো সম্পূর্ণ প্রায় প্রতিস্পর্ধী এবং দুটো ভিন্ন, সম্পূর্ণ বৈপরীত্যমূলক দুটি হজরত মোহাম্মদের উত্তরাধিকার হিসেবে এই দুটো জায়গা আসছে। এবং তার যেমন ধর্মীয় মাত্রা রয়েছে, যে তারা ভিন্ন ভিন্ন ভাবে ইসলামের যে জ্ঞান তত্ত্ব তাকে আলোচনা করে, শিয়া হাদিস আলাদা হয়ে যাচ্ছে একটা সময়ের পর থেকে, তা থিওলজি এবং ডক্ট্রিন সমস্ত আলাদা হয়ে যাচ্ছে। তেমনি একই সঙ্গে এই দুটো পলিটিক্যাল প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, কারণ আমরা জানি যে ইসলামের উত্তরাধিকার খিলাফত আসলে একটি রাজনৈতিক উত্তরাধিকারও, ফলত শিয়া সুন্নির মধ্যে সম্পর্কটা একটি রাজনৈতিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। এবং আমরা যদি হজরত মোহাম্মদের 4 সাহাবার পরে যেভাবে খিলাফত এগিয়েছে, প্রথমে উমাইয়াদ, তারপরে আব্বাসিদ, তখন আমরা দেখতে পাবো যে এই পুরো সময়টা জুড়ে ইমাম শিয়া ইমামতিকে এই রাজনৈতিক ব্যবস্থা একরকম করে কোণঠাসা এবং একটা রকম করে নির্মূল করার চেষ্টা করে, যেটা ঐতিহাসিক সত্য, আমি সেটাকে পুনরুক্তি করছি মাত্র। কিন্তু এটার মধ্যে দিয়ে আমরা দেখব যে এতদ সত্ত্বেও, যদিও কারবালা এবং কারবালা যুদ্ধের মধ্যে দিয়ে শিয়া সুন্নিতে ভাগ হয়ে গেছে, এই পুরো সময়টা ধরে কিন্তু যে জিনিসটা তৈরি হয়েছে তার সঙ্গেই এক ধরনের সুফি মরমিয়া যে দর্শন, তার মধ্যে দিয়ে হজরত মোহাম্মদের যে পরিবার আহলিল বায়েত, তার প্রতি এক ধরনের ডিভোশন, মরমিয়া ডিভোশন তৈরি হয়েছে। এবং যত সময় যাচ্ছে, বিশেষত আমরা
ত্রয়োদশ শতক চতুর্দশ শতকে এসে দেখতে পাবো যে ফরিদুদ্দিন আতর, সিনাই এবং পরবর্তীকালে নকশবন্দিয়া সুফি মৌলানা আব্দুর রহমান জামির হাতে এই আহলুল বায়ত কেন্দ্রিক যে নিষ্ঠা, ডিভোশন, পায়েটি, সেই জিনিসটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং এদের এদের লেখার মধ্যে দিয়ে, মরমিয়া তত্ত্বের মধ্যে দিয়ে দেখব যে ইমাম হোসেন হয়ে উঠছেন একদম মরমিয়া একটি প্রতীক। প্রতীক যিনি যিনি এই মরমিয়া প্রতীকের মধ্যে সবর, প্রতীক্ষা এবং শাহাদাত, এই দুটো মিস্টিক্যাল মরমিয়া ধারণার একদম প্রতিভূ হয়ে উঠছেন হুসেইন। কাজেই আমরা হুসেইনকে যেমন দেখছি, তিনি এই আব্বাসিদ সময়টার মধ্যে দিয়ে, বিশেষত শিয়া ইমামদের স্পিচের মধ্যে দিয়ে, বয়ানের মধ্যে দিয়ে তিনি হয়ে উঠছেন শিয়া আদর্শ চরিত্র। তেমনি আমরা এই সুফি মিস্টিসিজমের মধ্যে দিয়েও সেটা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি একটু খেয়াল করে দেখি যে তিমুরিদ হেরাতে যখন জামি লিখছেন, বা তারপরে হুসেইন কাশফি লিখছেন রওজাতুশ শুহাদা, তখন সেই ভীষণ কসমোপলিটন হেরাতে কারবালা হয়ে উঠছে একদিকে সুফি, যা কিনা সুন্নি ইনক্লাইন্ড, অন্যদিকে শিয়া, আর অন্যদিকে সাধারণ সুন্নি যারা মিস্টিক্যালি অ্যালাইন্ড নয়। প্রত্যেকের জন্য একটা কমন একটা রিসোর্স হয়ে উঠছে কাশিফির, হুসেইন কাশিফির এই বইটি রওজাতুশ শুহাদা। 1502 থেকে 1504 অব্দের মধ্যে সেটি রচনা হয়েছিল। এবং রওজাতুশ শুহাদা কাশেফি উনি নানা মসজিদে উনি ফ্রাইডে সারমন দিতেন, খুতবা পড়তেন, উনি সুফি দরগাতে উনি উনি সারমন পড়তেন। ফলে এই হেরাতের যে কসমোপলিটন জায়গা, তার মধ্যে রওজাতুশ শুহাদা এমন একটি পাঠ হয়ে দাঁড়ায়, এমন একটি টেক্সট হয়ে দাঁড়ায় যে যেটি খুব ইনক্লুসিভ এবং যেটি খুব প্রসারিত। সুফিরাও সেটা থেকে পরবর্তীকালে সূত্র নিয়েছেন, শিয়ারাও সূত্র নিয়েছেন, বিশেষত দক্ষিণ এশিয়াতে। এবং একটা রকম করে সুন্নি, যখন আমরা রিফর্মিস্ট একটা জায়গা দেখব, যেটা আমরা শাহ ওয়ালি আল্লাহর সময় থেকে আমরা সূচনা করতে পারি, তাজদিদের মুহূর্ত। এমনকি সেই তাজদিদের মুহূর্ত যেহেতু নকশবন্দিয়া সুফির রিফর্মের উপর দাঁড়িয়েছিল, আমরা এই জামি থেকে শুরু করে দক্ষিণ এশিয়ায় যে নকশবন্দিয়া সুফিদের যে উত্তরাধিকার, সেটা আমরা সংস্কার জানি, হানাফি সংস্কার জানি, সুন্নি হানাফি সংস্কার জানির মধ্যে চলে আসতে দেখব। কাজে আমরা যদি এই আলোচনাটা এবার একটু আসি, আমরা দেখলাম এরপরে আব্বাসিদের পর তিমুরিদ এটা শেষ হয়ে যাচ্ছে, সাফাভিদ বংশ তৈরি হচ্ছে, সাফাভিদ তন্ত্র, এবং সেখানে সেই সাফাভিদরা শিয়া। ফলত এবার কারবালার কাহিনী সরাসরি ভাবে যুক্ত হয়ে যাচ্ছে। কারবালা কাহিনী পড়ার যে রীতি, যেটা সুন্নি প্রতিষ্ঠানগুলির মধ্যে তৈরি হয়ে গেছে এর মধ্যে, সেটা এখন শিয়া যে ধরা যাক আশুরার প্রসেশন, যেগুলো এখন স্টেট পেট্রোনাইজড হবে সাফাভিদ ইরানে, ফার্সি ভাষার মধ্যে দিয়ে, এবং আজাখানা তৈরি হবে, আশুরখানা তৈরি হবে, যেখানে এই ইমাম হুসেইনের জন্য আশুরার দিন এবং তার পূর্ববর্তী সময় সকল শিয়ারা একত্রিত হবেন। সেখানে মার্সিয়া পড়া হবে, মাকতাল পড়া হবে, এবং সেই মাকতালের মধ্যে আমরা পরে দেখতে পাবো রওজাতুশ শুহাদার এলিমেন্টগুলি এবং ন্যারেটিভ স্ট্রাকচার কিভাবে ঢুকে গেছে। ফলে আমরা একদিকে রওজাতুশ শুহাদা পেয়ে যাচ্ছি, অন্যদিকে মাকতাল পেয়ে যাচ্ছি, অন্যদিকে মার্সিয়া পেয়ে যাচ্ছি। পরবর্তীকালে আমরা দেখতে পাবো এই মাকতাল এবং মার্সিয়া, যেগুলি দীর্ঘ সময় ধরে এপিসোড ভাবে পড়া হবে। তাছাড়াও নহা বলে একটি জনরা থাকবে, একটি বর্গ থাকবে, যেটি ছোট ছোট লিরিকের সমাহার। তো এইরকম একটি অবস্থায় আমরা দেখতে পাবো ক্রমে এই সাফাভিদ ইরান তো এককভাবে নেই। যখন সাফাভিদ ইরানের উৎপত্তি ঘটছে, বিকাশ ঘটছে, মার্শাল হডসনি বলছেন একদিকে অটোমান এম্পায়ার টার্কিতে, তুরস্কে, অন্যদিকে মুঘল এম্পায়ার ভারতীয় উপমহাদেশে গান পাওয়ার এম্পায়ার হিসেবে তৈরি হচ্ছে, এবং এদের মধ্যে দীর্ঘ যোগাযোগ থাকছে। এই যোগাযোগের ফলে যেটা হচ্ছে, টার্কিতে যেমন এই শিয়া সেন্সিবিলিটি গিয়ে পৌঁছচ্ছে, তেমনি হুমায়ুনের সঙ্গে ইরানের যোগাযোগ, এবং তার ফলে প্রচুর শিয়া যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জবে আছেন, ব্যুরোক্রেসিতে আছেন, ডিপ্লোম্যাটিক পদে আছেন, তারা কিন্তু ইরানের নানা শহর থেকে, হেরাত থেকে, সিরাজ থেকে এবং অন্যান্য জায়গা থেকে তারা কিন্তু মুঘল দরবারে এসে পৌঁছচ্ছেন।
এবং একই সময় আমরা দেখতে পাবো, আমরা যদি বঙ্গীয় সুলতানি আমলের দিকে তাকাই, সেখানেও কিন্তু ইরান থেকে এই এই যারা বিউরোক্রেসির মধ্যে আছেন, যারা ডিপ্লোম্যাট, তারা এসে পৌঁছচ্ছেন। এবং আমরা যদি ধরা যাক এই সুলতানি আমলের এই জায়গাগুলোকে দেখি, শুধু গৌড় নয়, সোনারগাঁওকে দেখি, সুবর্ণগ্রামকে দেখি, সেটি খুব গুরুত্বপূর্ণ ফার্সি লার্নিং সেন্টার, এবং সেখানে কিন্তু এই ইরান থেকে আসছেন। কিন্তু এইটা থেকে আমরা সরাসরি বলছি না যে ইরান থেকে আসছেন মানেই কারবালা কাহিনীর সঙ্গে মহরমের প্রবর্তনা হচ্ছে দক্ষিণ এশিয়াতে, ভারতীয় উপমহাদেশে। আমরা এটা বলছি না, কিন্তু আমরা কারণ যদি আমরা মুঘল দরবার দেখি, মুঘল দরবার কিন্তু মূলত সুন্নি, এবং সেখানে কি হচ্ছে, যেহেতু আবার কসমোপলিটানও, ঔরঙ্গজেবের আগে পর্যন্ত, ঔরঙ্গজেবের সময় থেকে আমরা এই তাজদিদ বা রিনুয়ালের জায়গা দেখতে পাই, তার আগে পর্যন্ত যে সমস্ত শিয়া ইলিট ছিলেন, তারা কিন্তু তাদের মতো করে বাড়িতে এবং ছোট করে দিল্লির শহরের রাস্তায় তারা কিন্তু কিছুটা আশুরার অনুষ্ঠান করতেন। ঔরঙ্গজেবের সময় থেকে আমরা আলোচনাটা করি, তার আগে বঙ্গদেশের কথা বলে নিচ্ছি। যে বঙ্গদেশে আমরা, আমি একটু পরে আসবো এই আলোচনাটার শুরু করে, বঙ্গদেশে আমরা মোটামুটি 1600 শতকের শেষ ভাগ থেকে আমরা কারবালার কাহিনী দেখতে পাচ্ছি, দীর্ঘ কাহিনী দেখতে পাচ্ছি। এবার যেহেতু যারা লিখছিলেন, মোহাম্মদ খান, হেয়াত মামুদ, হামিদ, দৌলতুজির বাহরাম খান, এবং তারপরে 18 শতকের শুরুতেও মাঝামাঝিতে রংপুরের হেয়াত মামুদ, এবং হুগলির শাহ গরিবুল্লাহ, এরা কখনোই কোন বই বা বইগুলি, গ্রন্থগুলি সূত্র ধরে তারা কারবালার কাহিনী রচনা করেছিলেন, সেইটা ওরা ব্যাখ্যা করছেন না। আমি আপনাদেরকে একটু তারিখগুলো বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বঙ্গদেশে কারবালার কাহিনী কত কত সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ, এবং মধ্যযুগের সাহিত্য বলতে আমরা যা বুঝি, সেই সাহিত্যের অত্যন্ত অঙ্গাঙ্গী একটি জিনিস। এবং আবারও মনে করে রাখার যে যারা শিয়া আছেন তখন বঙ্গদেশে, মুঘল কোর্টের মতোই, তারা কিন্তু খুব সীমিত সংখ্যক, সামান্য সংখ্যক এলিট, তারা এই এই কোর্টগুলোতে আছেন। পরে যখন আমরা দেখব যে মুর্শিদাবাদ এবং ঢাকা, একদিকে মুর্শিদাবাদ, অন্যদিকে ঢাকা, মুঘল একটি গভর্নর স্টেশন বলে তৈরি হচ্ছে, সেখানে কিন্তু সম্পূর্ণ এই এলিট শরীফ গোষ্ঠী থাকছেন। কাজেই এই কারবালার কাহিনী যা আমরা বাংলায় পাচ্ছি, আমি তাদের তারিখগুলি আপনাদের বলছি। মোহাম্মদ খান লিখছেন মকতুল হোসেন 1646, দৌলতুজির বাহরাম খান এই 17 শতকের শেষের দিকে। সম্ভবত মোহাম্মদ খানের মকতুল হোসেন সর্বপ্রথম দীর্ঘ কারবালা কাহিনী, সম্পূর্ণ কারবালা কাহিনী, যা চট্টগ্রামে লিখিত হয়। দৌলতুজির বাহরাম খানও চট্টগ্রামের। তারপরে আমরা পাচ্ছি সিলেট শ্রীহট্ট থেকে হামিদকে, সংগ্রাম হোসেন নাম, সেটা 18 শতকের শুরুর দিক। তারপরে আমরা 18 শতকের শুরুর দিকে রংপুর পাচ্ছি, হেয়াত মামুদ জংনামা। আবার 18 শতকের মধ্যভাগে পাচ্ছি হুগলিতে শাহ গরিবুল্লাহ। খুবই মজার কথা হচ্ছে যে আজকে আমরা ওইভাবে হিসেব করে বলতে পারি না যে এই লেখাগুলি তখনই মহরমের সময় পঠিত হতো না পঠিত হতো না। প্রথমত মহরম শিয়া অনুষ্ঠান বলে শুরু হয়নি, গ্রামে গ্রামে পুঁথি পড়া সেইভাবে শুরু হয়নি। অবশ্যই ঢাকায় একটা শিয়া মোবিলাইজেশন ছিল তারপরে, মুঘল ঢাকা তৈরি হওয়ার পরে, এবং মুর্শিদাবাদে শিয়া স্টেট মুর্শিদ কুলি খান তৈরি করার পরে। কিন্তু তা বাদ দিয়ে এই যে জায়গাটা বলছি, কখনো ময়মনসিংহ, কখনো বগুড়া, কখনো সিলেট, কখনো চট্টগ্রাম, সেখানে এই যে কাহিনীগুলি তৈরি হচ্ছে এবং কাহিনীগুলি পঠিত হচ্ছে, সেই পঠিত হওয়ার সঙ্গে কিন্তু শিয়া আশুরার কোনো সম্পর্ক নেই। কারণ এইগুলি প্রত্যেকটা লেখকই সুফি ভাবাপন্ন। কেউ হয়তো বলছেন যে আমি কাদেরিয়া সুফি মতাবলম্বী, যেমন হেয়াত মাহমুদ ছিলেন কাদেরিয়া সিলসিলাভুক্ত, কিন্তু বাকিরা দেননি, কারণ বাকিরা প্রত্যেকেই ছিলেন স্থানীয় কোনো একজন সুফির মুরিদ। আর মোহাম্মদ খানের যিনি মুর্শিদ ছিলেন, সৈয়দ সুলতান, তিনি প্রথম বাংলা ভাষায় নবী জীবনী, যেটা কাসাসুল আম্বিয়ার অনুবাদ, নবী বংশ লিখেছিলেন। তারই শেষ অংশ হচ্ছে রসুল বিজয়, হজরত মোহাম্মদের
যে হজরত মোহাম্মদের যে জীবনী, জীবনী কথাটা আমি ব্যবহার করতে চাইছি না, মানে হজরত মোহাম্মদের জীবন কাহিনী এটা বললেই ভালো। এটাই প্রথম বাংলা ভাষায় রসুল বিজয় হজরত মোহাম্মদের প্রথম জীবন কাহিনী। তা তার বলাই বাহুল্য, তার ইচ্ছে ছিল যে উনি কারবালার কাহিনীও লেখেন, কিন্তু সৈয়দ সুলতান সেটা লিখে উঠতে পারেননি। উনি তখন ওর মুরিদ মোহাম্মদ খানকে এই দায়িত্ব দিয়ে যান। এই সৈয়দ সুলতান, মোহাম্মদ খান এবং অন্য যারা লিখছেন এই সময় চট্টগ্রামে, এই সময় রামুতে, এই সময় ধরা যাক ভুলুয়া নামে এই জায়গাগুলোতে, এদের নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে পারে, কিন্তু আমাদের আজকে এখানে সেটা নিয়ে বেশি আলোচনার সময় নেই, কারণ আমরা গিয়ে পৌঁছবো শেষে 19 শতকের শেষ ভাগ পর্যন্ত। সেই জন্যে আমি এই নামগুলো দিয়ে শুধু এই কথাটি খেয়াল করিয়ে দিতে চাইছি। প্রথমত, এগুলি কোনোটি শিয়া মহরম কাহিনী বলে রচিত হয়নি। প্রতিটিতে যখন হুসেইনের শাহাদাত হচ্ছে, তখন হজরত মোহাম্মদের সঙ্গে ফাতিমা আলী শুধু আসছেন না, হুসেইনের বাবা এবং মা, সাহাবারাও স্বর্গ থেকে নেমে এসে হজরত মোহাম্মদ আর আলী আর ফাতিমার সঙ্গে কাঁদছেন। এবং যখনই আমরা হজরত মোহাম্মদকে দেখতে পাচ্ছি, আমরা দেখছি না যে তার মধ্যে খিলাফত বা ইমামতি আলাদা আলাদা করে তৈরি হচ্ছে। একেবারেই যেহেতু সুফি ভাবাপন্ন, আমরা আহলুল বায়ত কেন্দ্রিক একটি প্রবণতা, সেখানে হুসেনের বিরাট একটি ভূমিকা দেখতে পাচ্ছি। এবং আরেকটি জিনিস যেটা খেয়াল করার, সেটা হলো, আগে আমি বলেছি কিন্তু আমি যেহেতু এই বিষয়টা নিয়ে আমি এগিয়ে যাব, আমি পুনরাবৃত্তি করতে চাই। সেটা হলো যে এখানে কোন মূল সূত্র থেকে নেওয়া হচ্ছে তার কিন্তু কোনো হদিস নেই, তার কোনো কিন্তু সুলুক নেই এখানে। এবার যখন সৈয়দ সুলতান লিখছেন, কোন বই থেকে তিনি এই যে কোন কাসাসুল আম্বিয়া বা কোথা থেকে নিলেন, কোন তারিখ থেকে নিলেন, কোন হাদিস থেকে নিলেন, কোনো উল্লেখ নেই। কেউ কেউ বলছেন হয়তো ফার্সি কেতাব দেখিয়া রচিনু, এটুকুই। এবার ফার্সি কেতাব কি নাম বলছেন না। কেউ বলছেন যে মোক্তাল হোসেন নামে কিতাব আছিল, কিন্তু তার মানে এই নয় যে উনি রওজাতুস শুহাদার কথা বলছেন, কারণ সেভাবে কোথাও কাশিফের নাম বা মোক্তাল হোসেনের নাম আর ফিরেই আসেনি। বা কেউ বলছেন যে কিতাব ছিল আরবি ফার্সি, আমি তাকে দেখে বাংলা করছি। পুরো অনুবাদকে ওরা বলছেন বাংলা করা, যেটা কন্টিনিউ করবে, এবং কোনো ফিক্সড অরিজিনাল টেক্সট নেই। এই কথাটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এরপরে যখন আমরা 19 শতকে শুধু কারবালা কাহিনী কেন, যে কোনো মুসলিম রিফর্মিস্ট, ইসলামিক রিফর্মিস্ট টেক্সট হতে দেখবো সেখানে অথেন্টিসিটি হয়ে দাঁড়াবে একটি বিরাট বড় বর্গগত প্রয়োগের জায়গা। এই অথেন্টিসিটির জন্য 19 শতক থেকে ভীষণভাবেই কোন কোন সূত্র নেওয়া হয়েছে সেটির একটি বিবরণ থাকবে। সেই জায়গাটা আমরা আলাদা করে আলোচনা করব। তো আপাতত কি বলছি, যে কোনো ফিক্সড অরিজিনাল টেক্সট বলা হয়নি, সোর্স টেক্সট বলা হয়নি, তার জন্য একটা অন্য মজার আমরা ডিডাকশন, অন্য মজার একটা আমরা অবজারভেশন করতে পারি। সেটা হলো যে আসলে এই লেখকরা, চট্টগ্রাম হোক, সিলেট হোক, রংপুর হোক, এরা একটা বিরাট বড় রিজিয়নাল জ্ঞান চর্চার একটা প্রকল্পের মধ্যে ছিলেন। যেমন আমরা সকলেই জানি যে জামি থেকে শুরু করে চট্টগ্রামে পরপর, যেমন শাহ মোহাম্মদ সাগির বলছেন জামির কথা যখন উনি ইউসুফ জলিখা রচনা করছেন। কাজেই জামি, শাহ মোহাম্মদ সাগির থেকে আমরা সৈয়দ আলাউল পর্যন্ত কিন্তু অনেক সোর্সের কথা জানতে পারি। এবার এই সোর্সগুলি কিন্তু আমাদের কাছে এই ফার্সি লার্নিং সেন্টার, তারপর অনেকগুলো সংস্কৃত সোর্স থেকে অনুবাদ করা হচ্ছে। ফলে আমরা একটা আন্তঃপ্রাদেশিক জ্ঞান চর্চার একটা মোবিলাইজেশনের কথা কি ভাবতে পারি। কারণ এরা নাম বলছেন না, কিন্তু এরা কিন্তু এদের কাব্যগুলো থেকেই বোঝা যাচ্ছে যে এদের মধ্যে জ্ঞান চর্চার, সাহিত্য পঠনের, আরবি ফার্সি এবং কিছু দেশীয় ভাষা যেমন আওয়াধি থেকে অনুবাদ করছেন সৈয়দ আলাউল, এবং সংস্কৃত, এই পঠনের একটা বিরাট বড় ভূমিকা আছে। আমরা জানি যে সাহিত্যের ঐতিহাসিকরা ইতোমধ্যেই দেখিয়ে দিয়েছেন যে যেমন যেগুলো প্রান্তীয় জেলার জায়গা বলে আমরা আজকে ভাবি, ফরিদপুর ভাবি হয়তো, বা বগুড়া ভাবি, বা শ্রীহট্ট ভাবি, এই প্রত্যেকটাই ছিল স্থানীয় এমন জ্ঞান চর্চার কেন্দ্র যেখানে আরবি ফার্সি এবং সংস্কৃত একসাথে পড়া হতো। যে কারণে, যেটা দিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে, নন্দনতাত্ত্বিক জায়গা, এখানে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে আরবি, ফার্সি, ইসলামিক থিম
এবং তার সঙ্গে সংস্কৃত কাব্য এবং সংস্কৃতমুখী যে বাংলা কাব্য তৈরি হয়েছে তার যোগাযোগ দেখতে পাচ্ছি। এই কথাটি যেন আমরা মাথায় রাখি। কিন্তু তার মানে এই নয় যে সংস্কৃত কাব্যের ঘরানাতে এরা লিখছেন বলে, বা সংস্কৃত কাব্যের অনুবাদ, মহাকাব্যের অনুবাদের ঘরানা এরা লিখছেন বলে, যেমন মোহাম্মদ খান, সৈয়দ সুলতান মোহাম্মদ খান যখন লিখছেন তখন চট্টগ্রামে খুবই পড়া হচ্ছে যে অনুবাদ সাহিত্য, তা হচ্ছে মহাভারতের অনুবাদ। সেই মহাভারতের অনুবাদের মধ্যে দিয়ে ওই সময়ের যে সংস্কৃতায়িত বাংলা এবং মার্গীয় যে বাংলা নন্দন তত্ত্ব, তা সৈয়দ সুলতান এবং মোহাম্মদ খানে চলে আসছে। ফলত আমরা কিন্তু আমাদের একটা অনেক ক্ষেত্রে হয়েছে এগুলোকে সিনক্রেটিক বলে দেওয়ার জায়গা বা সংস্কৃতায়িত বলে দেওয়ার জায়গা আমরা অত সরলভাবে দেখব না। আমরা এটাকে একটা খুবই আহ উম, আহ, স্থানীয় আহ স্থানীয় এক ধরনের আমরা কসমোপলিটানিজম বলবো, যেটাকে আমরা বলতে পারি ধরো যে ভার্নাকুলার কসমোপলিটানিজম, যার মধ্যে আরবি ফার্সি জ্ঞান এবং আরবি ফার্সি ডক্ট্রিনাল থিওলজিক্যাল যে পুস্তকাদি কিতাব তার তার এক্সপোজার আছে। অন্যদিকে সংস্কৃত সাহিত্য এবং মার্গীয় বাংলা যে কাব্য তার এক্সপোজার আছে। ফলত আমরা এই প্রদেশকে দেখার জন্য, এমনকি মধ্যযুগের প্রদেশকে দেখার জন্য একটা অন্য লেন্স নিতে পারি। এবার অবশ্যই এখানে থিওলজিক্যাল জ্ঞান চর্চা ছিল, আমরা পাবনায় দেখতে পাবো পরে, এবং চট্টগ্রাম থেকে তো বটেই, যে ক্রমশ যত আমরা 18 শতকের শেষের দিকে যাব তত ধীরে ধীরে থিওলজির আলোচনা হবে, তৌহিদের আলোচনা হবে, এবং হয়তো অনেক বেশি যাকে বলতে পারি গতিশীল, অনেক বেশি স্থানীয় ইডিয়ামের উপর রয়েছে। কিন্তু আমরা দেখতে পাবো যে যেমন পাবনাতে নজর মাহমুদ লিখছেন তৌহিদ ইমান, যেমন হেয়াত মাহমুদ যখন লিখছেন রংপুরে বসে উনি কারবালার কাহিনী যখন লিখছেন জংনামা, তেমনি নবী বংশের মতো করে উনি অম্বিয়া বাণী লিখছেন কাসাসুল আম্বিয়া। তার মধ্যে উনি তার মধ্যে উনি অন্যান্য যে হিতজ্ঞান বাণী লিখছেন, এগুলো সমস্ত খানিকটা ধরনের শরীয়তি টেক্সট, কখনো কখনো উনি সংস্কৃত পঞ্চতন্ত্রের জায়গা থেকে অনুবাদ করছেন। কিন্তু যেটা আমরা দিল্লিতে দেখতে পাই, দিল্লিতে দেখতে পাই ধরা যাক ঠিক ঔরঙ্গজেবের সময় থেকে, মানে 16 শতকের শেষ দিক থেকে যে প্রবণতাটা দেখা দিচ্ছে, বিশেষত প্রাতিষ্ঠানিকতার সরি বিশেষত ধর্মীয় জ্ঞানের প্রাতিষ্ঠানিকতার জায়গা থেকে, সেটা আমরা বঙ্গদেশে দেখছি না। যদিও বঙ্গদেশ থেকে মানুষ হজে যাচ্ছেন, সেখানে তাদের নানা ধরনের জ্ঞানতাত্ত্বিক এক্সপোজার হচ্ছে, সে তো ইবন বতুতার সময় থেকেই লক্ষ্য করা হয়েছে যে চট্টগ্রাম থেকে হজের জন্য মানুষজন যাত্রা করছেন। কিন্তু একটা বিশেষ জিনিস হচ্ছে, যেটা 16 শতকের শেষ ভাগ থেকে 17 শতকের শুরু পর্যন্ত, যেটাকে আমরা বলতে পারি তাজদিদ, ধর্মীয় রিনিউয়াল বলেছেন, যেটাকে পুনর্নবীকরণ। সেখানে একটি জায়গা খুব গুরুত্বপূর্ণ, মাদ্রাসা ই রহিমিয়া, যেখানে আব্দুর রহিম ওয়ালি আল্লাহ, শাহ ওয়ালি আল্লাহর পিতা, তিনি এই মাদ্রাসা রহিমিয়াতে এক ধরনের হাদিস নির্ভর জ্ঞান চর্চার বিরাট একটা জায়গা খুলে নেন। এবং তার আগে আমরা দেখতে পাই আব্দুল হক দেহলভি, তিনি এই হাদিস চর্চার জায়গাটা শুরু করেন। ফলে একরকম করে এই হাদিস চর্চা এবং অন্যদিকে ধরা যাক ইবন আরাবির যে ওয়াহাদাত আল ওয়াজুদ, সেই ধারণাটা, ওয়াহাদাত আল ওয়াজুদ, এই ধারণার যে ফর্মালাইজেশন, সেটা দিল্লিতে শুরু করে। এবং দিল্লিতে যারা এই রিনিউয়াল তাজদিদ করেন তারা মূলত নকশবন্দিয়া, এবং কিন্তু তারা প্রতিটি অন্যান্য যে মূল সিলসিলাগুলি চিশতিয়া, কাদিরিয়া এবং সুহরাবর্দিয়া, প্রতিটি সম্বন্ধেই তারা সম্যক অবহিত ছিলেন, কিন্তু ওদের দেখার দৃষ্টিভঙ্গি ছিল নকশবন্দিয়া। কাজে আমরা এই পুরোটার মধ্যে একটা মুজাদ্দাদিয়া, মুহাদ্দেস, নকশবন্দিয়া একটা ধারা দেখতে পাই, এবং সেইটার মধ্যে দিয়ে তাসায়ুফের একটা বিরাট বড় ফর্মালাইজেশন ঘটে। এবার কতগুলি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শাহ ওয়ালি আল্লাহ কি করলেন। খুব ছোট বয়সেই উনি মাদ্রাসায় রহিমিয়াতে পড়াতে গেলেন। শাহ ওয়ালি আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কেননা আমরা বঙ্গদেশে যে সংস্কার জানি আন্দোলন দেখবো 19 শতকের শুরুর জায়গা থেকে, যা কিনা কারবালাকে
পুনর কারবালার অর্থ পুনর্নবীকৃত করবে এই মধ্যযুগে আমরা যে আলোচনা করলাম তার বাইরে গিয়ে, সেইটার জন্য শাহ ওয়ালি আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ। শাহ ওয়ালি আল্লাহর অন্যান্য যে থিওলজিক্যাল লেখা ছাড়াও যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, তা হলো মোটামুটি ধরা যাক 1720 সময়টায়, মানে 24-26 এই সময়টা উনি হজ করতে যান, আরবে গিয়ে উনি পড়াশুনো করেন, ফিরে এসে উনি আহ আরবি থেকে কোরআন শরীফ ফার্সিতে অনুবাদ করেন। আর এটা খুবই বড় আমাদের আত্মশ্লাঘার জায়গা যে কোরআন শরীফের প্রথম যেটা প্রামাণ্য তফসির সহ অনুবাদ, সেটা এই আমাদের উপমহাদেশে এইখানে হয়েছে, এবং সেটা ফার্সি ভাষায় প্রথম হয়েছে। শাহ ওয়ালি আল্লাহ অনুবাদ করার 40 বছরের মধ্যে তার 4 ছেলের মধ্যে 2 ছেলে আরো দুবার অনুবাদ করে ফেলেন। শাহ রফিউদ্দিন অনুবাদ করেন মোটামুটি 1776 থেকে 78-এর মধ্যে। এইটা একদম ইডিওম্যাটিক আরবির যে সিনট্যাক্স কোরআন শরীফের তার অনুগ, ফলে সেই উর্দুটা কিছুটা সাধারণ যারা এই উর্দু ভাষাটা উঠে আসছে পড়ছেন তাদের জন্য দুরূহ হয়ে যাচ্ছিল। তারপরে তার আরেক ছেলে আব্দুল কাদির দেহলভি, তিনি একদম সেই সময়ের যে উর্দুটা প্রচলিত সমস্ত মানুষই পড়ে তার নিজস্ব একটা যোগাযোগ তৈরি করতে পারবে, তাতে অনুবাদ করলেন 1790 থেকে এই 91-এর মধ্যে, এবং এই ভার্সনটাই সবচাইতে বেশি প্রচলিত পরবর্তীকালে যখন উর্দু কোরআন শরীফ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই সময় আর কি কি ঘটছে যার জন্য আহলুল বায়ত এবং কারবালায় হুসেনের ভূমিকা এই ধরনের রিনিউয়ালের মধ্যে একটা রকম করে আসবে, এবং একই সঙ্গে শিয়াদের ইমামতি তে হুসেনের যে অবস্থান সেটাকে প্রান্তিক করা হবে। ফলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ঘটছে আমাদের জন্য, সেটা হলো এই যে মুজাদ্দাদিয়া নকশবন্দিয়া ভিত্তিক যে হাদিস নির্ভর যে ইসলামিক সংস্কার, তার মধ্যে এই নকশবন্দিয়া ধারা অনুযায়ী ইমাম হুসেন হয়ে উঠছেন কিন্তু একই রকম করে সবর এবং শাহাদাতের প্রতিমূর্তি, যার মূল মূল ছবিটা কিন্তু ধরে আছেন কে? হজরত মোহাম্মদ। হজরত মোহাম্মদ ধরে আছেন, এবং হুসেন তার যোগ্য উত্তরাধিকারী। হজরত মোহাম্মদ থেকে হুসেইনে আসছে, এবং হজরত মোহাম্মদ থেকে এই ধারা হুসেইনে আসার ফলে এইটা হচ্ছে সুন্নি খিলাফতের মধ্যে কারবালাকে এবার তাহলে কিভাবে রাখতে হবে, এইটা করার পাশাপাশি কি হচ্ছে, শাহ ওয়ালি আল্লাহ থেকে শাহ আব্দুল আজিজ, বিশেষত শাহ আব্দুল আজিজ অ্যান্টি শিয়া একটি 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 যেটাকে বলতে পারি একটি ডক্ট্রিনাল লেখা লেখেন, তোহফা ইতনা আশারি, যেখানে তিনি শিয়াদেরকে ভীষণভাবেই শিয়া যে আবেগ তাকে ক্যান্সেল করা হয়, এবং হুসেনকে হুসেনের প্রতি যে নিষ্ঠা ও আবেগ, তা হজরত মোহাম্মদের প্রতি যে নিষ্ঠা ও আবেগ, তার উত্তরাধিকারী হিসেবে, তার উত্তর সুরি হিসেবে রাখা হয়। এই ধারা এবার চলতে থাকবে রিনিউয়াল মুভমেন্টের মধ্যে, যেটাকে এরপরে রিফর্মিস্ট মুভমেন্টও বলা হবে। এই শাহ ওয়ালি আল্লাহর ছেলেরা, 4 ছেলে এবং তার শিষ্যরা মুরিদরা, তারাই এবার হয়ে উঠবেন সমগ্র উত্তর ভারত এবং তারপরে পূর্ব দিক, বিশেষত বঙ্গদেশে ইসলামিক রিফর্ম প্রচারের বিশেষ নিয়ামক। এবং আমরা দেখব যে যেমন সৈয়দ আহমেদ বরেলভি, তার মানে দিল্লি ভিত্তিক একটা ছিল। এবার আমরা দেখব ক্রমশ উত্তরপ্রদেশের দিকে নানা যে কাসবাগুলো তৈরি হচ্ছে, সেখান থেকে আমাদের রিফর্মিস্ট যে প্রবর্তকরা উঠে আসছেন, যারাই দিল্লিতে গিয়ে পড়াশুনো করছেন, তারপর হিজাজে গিয়ে হজ করতে গিয়ে পড়াশুনো করছেন, করে যেমন আব্দুল ওয়াহাবের কাছে পড়াশুনো করে এলেন, শাহ আব্দুল আজিজের কাছে পড়াশুনো করলেন সৈয়দ আহমেদ বরেলভি, যিনি বালাকোটে যুদ্ধ করতে গেলেন। এইবার একদিকে সৈয়দ আহমেদ বরেলভি এবার ক্রমশ পূব দিকে ছড়িয়ে পড়ছে। পূব দিকে ছড়িয়ে পড়ার মধ্যে জৌনপুর, পাটনা, উত্তরপ্রদেশের পূব দিকে জৌনপুর, আর বিহারে পাটনা, এই জায়গাগুলো এই খুব গুরুত্বপূর্ণ সেন্টার হয়ে উঠছে। এবং আমরা দেখব যখন বঙ্গদেশে ইসলামিক রিফর্ম আসছে, তখন সৈয়দ আহমেদ বরেলভি একবার আসছেন,
এবং এত মানুষের ভিড় হচ্ছে ওর কাছ থেকে হস্তবায়াত নেওয়ার জন্য, ওর পাগড়ির সঙ্গে নাকি কাপড় বেঁধে বেঁধে দীর্ঘ পথ রেখে দেওয়া হয়েছিল, যাতে বহু দূরে দাঁড়িয়ে একজন মানুষ ওই দূরে পড়ে থাকা পাগড়ির, প্রসারিত পাগড়ির প্রান্ত ধরে ওর থেকে হস্তবায়াত নিয়ে মুরিদ হতে পারে। তারপর উনি ফিরে এখান থেকে লোকজনকে সংগ্রহ করে হজে যান। কিন্তু তার পরবর্তীকালে ওর যারা দুজন এই পাটনায় থাকা মুরিদ, একজনের নাম ইনায়াত আলী, একজনের নাম বিলায়াত আলী, তারা বঙ্গদেশে কিন্তু, আর এই বিশেষত বালাকোটের যুদ্ধ 1831 হয়ে যাওয়ার পরে এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। এবং তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, সৈয়দ আহমেদ বেরেলভির শিষ্য মীর নিসার আলী তিতুমির এবং ফরাইজি আন্দোলনের হাজি শরিয়ত আল্লাহ। কিন্তু এই কথাটা আমাদের মনে রাখার। এবং তারপরে চলে আসছেন জৌনপুর থেকে, উত্তর প্রদেশের পূর্ব দিকের জৌনপুর থেকে কারামত আলী জৌনপুরি, যিনি বঙ্গদেশ আসামে দীর্ঘদিন ধরে প্রচার করবেন এই ইসলাম সংস্কার জানি ইসলাম। এবং আমরা সবাই জানি রংপুরে তার ইন্তেকাল হয়, রংপুরে তার মাজার আছে। কিন্তু এই যারা প্রবর্তনা করছেন তারা তো সবাই ফার্সিতে কথা বলছেন বা উর্দুতে কথা বলছেন শেষে, এরা লিখছেন না বাংলায়। এবং আমাদের বঙ্গদেশ থেকে উঠে আসা যে রিফর্মিস্ট মুভমেন্ট, যেমন মীর নিসার আলী তিতুমিরের বা হাজি শরিয়ত আল্লাহ, এরাও কিন্তু সেভাবে লিখছেন না। লেখাটা আমরা প্রথম দেখতে পাই এই রিফর্মিস্ট আদর্শ নিয়ে, প্রথম দেখতে পাই কারামত আলী জৌনপুরের যারা মুরিদ তাদের মধ্যে। এবং এই লেখাগুলো কিসে হয়? লেখাগুলো দোভাষীতে হয়। এবং এই লেখাগুলির বিষয় থাকে আবারও নামাজ কিভাবে পড়তে হবে, কোরআন শরীফের অনুবাদ না, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে, আদাব কি। এবং এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দোভাষীতে এরা করেন, সেটা হচ্ছে একদিকে যেমন হজরতের জীবনী অল্প আধটু লেখা হয়, কিন্তু খুব বেশি লেখা হয় কারবালার কাহিনী। এবং কারবালার কাহিনী আমি অন্তত 5টা খুব গুরুত্বপূর্ণ বিপুল আকারের কারবালার কাহিনী পেয়েছি দোভাষীতে লেখা, যেটা এই 19 শতকের মধ্যবর্তী কাল থেকে 20 শতকের প্রায় 40-এর দশক পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত। সেই নামগুলো আমি আপনাদের বলবো। কিন্তু আরেকটা কথা আমাদের মনে রাখার, দুটো কথা। সেটা হচ্ছে এই যে যারা দোভাষীতে লিখতে শুরু করলেন, এরা কিন্তু কলকাতা থেকে শুধু লিখছিলেন না, বরং কলকাতাতেই কেউ ছিলেন না। এরা প্রত্যেকে কিন্তু মধ্যযুগের শেষ ভাগে ইসলামী জ্ঞান চর্চার যে কেন্দ্রগুলো তৈরি হয়েছিল, যেগুলো মধ্যযুগ থেকে প্রবাহিত হচ্ছিল, যেমন পাবনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, চট্টগ্রাম, রংপুর, হুগলি, এরা কিন্তু এখান থেকে সবাই লিখছিলেন দোভাষীতে। তারপর এরা এদিকে কলকাতায় প্রিন্ট কালচার শুরু হয়ে গেছে। ফলে আমরা এই দোভাষীর মুহূর্তে মোটামুটি 1856 থেকে দোভাষী পুঁথি দেখতে পাওয়া যায়। এই 1856 সময় থেকে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে নানা প্রাদেশিক যে প্রথাগত মধ্যযুগের শেষ ভাগে, আর্লি মডার্নের শেষ ভাগে যে প্রথাগত জ্ঞান চর্চার কেন্দ্রগুলি ছিল, সেগুলির মধ্যে একটি মোবিলাইজেশন দেখতে পাবো। এবং আমরা যদি তাকাই, যারা কারবালার পুঁথি লিখেছিলেন, 5টি পুঁথির নাম বলছি, এদের অনেকেই কারামত আলী জৌনপুরীর মুরিদ ছিলেন। জোনাব আলী 1882-তে লিখছেন শহীদে কারবালা। মোহাম্মদ মুন্সি 1900 সালে লিখছেন শহীদে কারবালা। সাদ আলী আর আব্দুল ওহাব একসঙ্গে লিখছেন গঞ্জে শহীদে কারবালা। ডেট এক্স্যাক্টলি পাওয়া যায় না, তবে ধরে নেওয়া হয় 1900 থেকে 1912-র মধ্যে লেখা হয়েছে। মোহাম্মদ এসাকুদ্দিন দাস্তান শহীদে কারবালা, 20 শতকের শুরু। কাজী আমিনুল হক আদি ও আসল শহীদে কারবালা, আদি ও আসল শহীদ বড় জঙ্গে কারবালা, এইটা লেখা হয়েছে 1940-এর দশকে। তো এখান থেকে একটা জিনিসই মনে রাখার, যে সময়ের কালটা আপনারা পেলেন, সেখানে দেখুন ছাপাখানা প্রযুক্তি বিরাট আকার ধারণ করেছে। এবং একই সঙ্গে কিন্তু যে বাঙালি মুসলমান, শিক্ষিত বাঙালি মুসলমান, তারা দোভাষীর কে ত্যাগ করে এরা তৎসম বাংলায় লিখতে শুরু করছেন। তৎসম বাংলায় লিখতে তার মানে দুটো জিনিস: তৎসম বাংলায় লেখা হলেও দোভাষীতে লেখা পাশাপাশি চলছিল। এবং দ্বিতীয়ত, যারা তৎসমতে লিখছিলেন তারা তৎসমকে ব্যবহার করছিলেন বাঙালি মুসলমানের আধুনিক অভিব্যক্তির ভাষা বলে। তারা দোভাষীকে নিচ্ছিলেন না, কারণ দোভাষীতে তারা মনে করছিলেন দোভাষীর মধ্যে দিয়ে ইসলামের আধুনিকীকরণ
কি একটি আধুনিক জনপরিসর, আধুনিক বেঙ্গলি মুসলিম পাবলিক স্ফিয়ার সেটাকে তৈরি করা যাবে না। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই হয়। যেমন যদি আমরা তৎসম বাংলার উঠে আসা দেখি, যে তৎসম বাংলা কিভাবে আরবি, ফার্সি, টার্কিক এই উপাদানগুলোকে জোর করে সরিয়ে দিয়ে সেখানে তৎসম সংস্কৃতকে জোর ঢুকিয়ে দিয়ে ভাষাটা তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু কেন বাঙালি মুসলমান তাহলে তৎসম ভাষা লিখছেন? কারণ ওরা যখন লিখছেন 1880-র সময় থেকে ভাষাটা সম্পূর্ণত তৈরি হয়ে গেছে। কাজে ওরা কিন্তু ভাষাটা নিচ্ছেন, কারণ ততদিনে তৎসময় তো বাংলা ভাষা বাঙালি পাবলিক স্ফিয়ারের পাবলিক ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। ফলে এই পুরো সময় আমরা দেখব যে এই যেটাকে আমরা কারবালা কাহিনী, তার সঙ্গে সংস্কার জানি আন্দোলন, তার সঙ্গে সংস্কার জানি আন্দোলনের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এবং তার সঙ্গে লিখন ভঙ্গিমায় বদল ভাবছি, প্রত্যেকটার সঙ্গে সাহিত্যের এবং ভাষার আধুনিকীকরণের যোগ আছে। এবার এবার কথাটা হচ্ছে এরা কি পড়ছিলেন। আমরা দেখতে পাবো এদের পড়ার মধ্যে আছে এবার ফিক্সিটি চলে আসছে, মধ্যযুগের মতো আর থাকছে না যে ফার্সি কিতাব দেখিয়া রচিনু। ফলে এই সময় কারবালার কাহিনী লেখার জন্য এরা কিন্তু হাদিস থেকে কোট করছেন, যদিও সেটা ঠিক বলে দেওয়া হচ্ছে না কোন হাদিস, কিন্তু হাদিসে বলা আছে, বা একটা কথা বলার সঙ্গে সঙ্গে রওয়ায়েতে বলা হয়েছে। তারপর বলা হচ্ছে যে যে আম, আহ, যে সময় হুসেন কারবালার উদ্দেশ্যে যাচ্ছেন তার বয়ান। ফলে একরকম করে এই 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 লেখাগুলোর মধ্যে দিয়ে একটা স্টাইলিস্টিক্স উঠে আসছে, যা কিনা সরাসরি হাদিসকে কোন হাদিস সেটা না বলে দিলেও, কোন তারিখ সেটা না বলে দিলেও তার বলার ভঙ্গিমাকে এমিউলেট করছে, তার বলার ভঙ্গিমাকে নিচ্ছে। কিন্তু একই সঙ্গে ভীষণভাবে সাইটেশন দেওয়া হচ্ছে। আমি কতগুলো সাইটেশন আপনাদেরকে বলছি। যেমন আম, ধরা যাক লতায়েফ আশরাফি, সৈয়দ জাহাঙ্গীর সিমনানি। কাজে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা এক ধরনের রিফর্মড তাসাউফের কথা ভাবছেন এরা। সৈয়দ জাহাঙ্গীর সিমনানি বোধহয় মুইনুদ্দিন চিশতি, খাজা মুইনুদ্দিন চিশতি আর নিজামুদ্দিন আউলিয়ার পরে তৃতীয় সুবিখ্যাত চিশতিয়া, এবং তারপরে উনি আশরাফি ঘরানা তৈরি করেন, আশরাফি। এবং এরা জামির শাহাদাতুন নবুয়াতকে কোট করছেন বা রেফার করছেন। এবং এরা নিজামুদ্দিন আউলিয়ার লেখা, বা শেখ শরীফুদ্দিন ইয়াহিয়া মানেরি, যিনি বিহারের পূর্ব দিকে ত্রয়োদশ শতাব্দীতে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এদের পঠনের মধ্যে, এদের কারবালা কাহিনী তৈরি করার মধ্যে কিন্তু ভীষণভাবে রিফর্মড সুফিজম রয়েছে। কিন্তু খুব মজার কথা, এরা কেউ কখনো রওজাতুস শুহাদাকে রেফার করছেন না। রওজাতুস শুহাদা কিন্তু ততদিনে আবারও একটা ডিসপার্সড টেক্সচুয়াল সোর্স হয়ে শিয়া মজলিস, শিয়া মার্সিয়া এর মধ্যে চলে যাচ্ছে। গেলেও আমরা দেখতে পাবো, যদি এটার একটা ধরনের আন্তর্বাচনিক পাঠ করা যায়, ইন্টারটেক্সচুয়াল পাঠ করা যায়, তাহলে দেখবো অনেক ক্ষেত্রেই কিন্তু রওজাতুস শুহাদা মারফত এই স্ট্রাকচার গুলো চলে আসছে। আর রওজাতুস শুহাদা মূলটা পড়তে গিয়ে, উর্দু অনুবাদে পড়তে গিয়ে দেখেছি যে দোভাষীর মধ্যে কিছু কিছু জিনিস আছে একদম সরাসরি থিম হিসেবে, কখনো কখনো কাব্যিক উপাদান হিসেবে একদম রওজাতুস শুহাদা থেকে আসছে। এবার এটা রওজাতুস শুহাদা থেকে আসছে, নাকি রওজাতুস শুহাদা যে বহুল পঠিত হচ্ছে এই সুফি সার্কিটের মধ্যেও, তার মধ্যে থেকে আসছে, এইগুলো যে বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে সরাসরি এটা বলা নেই রওজাতুস শুহাদা থেকে নেওয়া হয়েছে না হয়নি, এবং আমরা রওজাতুস শুহাদাকে একটু নির্দিষ্ট পাঠ হিসেবে দেখছি না, আমরা একটা বৃহত্তর পঠন অভিজ্ঞতা হিসেবে দেখছি। এরপরে আসবো জাতীয় সাহিত্যের যুগে। আমি আর 10-15 মিনিটে আলোচনাটা শেষ করতে চাই, আমার প্রায় 1 ঘন্টার দিকে আমি গেছি। আর আমাকে 10-15 মিনিট দিলে আমি এই জাতীয় সাহিত্যের প্রশ্নে আসব। যে কিন্তু যেটা আমাদের শেষ অব্দি আলোচনার পর্যায়, তৃতীয় বা শেষ পর্যায়ে, আমরা দুটো পর্যায়ে করেছি, মধ্যযুগ আর্লি মডার্নে কারবালা, দোভাষী সাহিত্যে প্রিন্ট কালচারে কারবালা, এবং এই তারপরেরটা হচ্ছে যখন তৎসম ভাষা এলো, তখন এই বিশেষত
বাঙালি মুসলমান বুদ্ধিজীবী এবং উলামা তারা তৎসমতে লিখতে শুরু করলেন, কোরআন শরীফ অনুবাদ করতে শুরু করলেন, হাদিস অনুবাদ করতে শুরু করলেন। এবং আধুনিক বর্গ, সাহিত্য বর্গ, তা কখনো কাহিনী বা কাব্য, প্রোজ এবং পোয়েট্রি, বা কখনো ইসলামের ইতিহাস বা জীবনী লেখায়। ফলে এরা যে আধুনিক প্রকল্প, সাহিত্য প্রকল্প তৈরি করলেন অনুবাদের মধ্যে দিয়ে, জীবনী ইতিহাস রচনার মধ্যে দিয়ে, গদ্য কাহিনী এবং কাব্য লেখার মধ্যে দিয়ে, সেটার মধ্যে কারবালা একটা বিরাট জায়গা নিল। এবং তার মধ্যে খিলাফতের প্রশ্নে খুব বড় করে ফিরে এলো, যেটা অলরেডি দোভাষীর তে এটাকে রিজলভ করার ব্যবস্থা করা হয়েছিল, সেটা আলোচনা করা হলো। এবার এই প্রসঙ্গে কতগুলো সময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে পুরো এই আধুনিকীকরণের সঙ্গে কিন্তু রিফর্মিস্ট ইসলামের যোগ আছে, কিন্তু সেটার সঙ্গে দোভাষীর যোগের সঙ্গে এটা আলাদা, কেননা আরো অনেক কিছু যুক্ত হয়ে যাচ্ছে তৎসম ব্যবহারের জন্য। প্রথমত, 1871 সালে জামাল উদ্দিন আল আফগানি কলকাতায় আসছেন, এবং তার যে ফার্সি ভাষায় তার যে বক্তৃতাগুলি যা তিনি হায়দ্রাবাদে দিয়েছেন, কলকাতায় দিয়েছেন, সেগুলো ফার্সি থেকে উর্দু অনুবাদ করে কলকাতার প্রেস থেকে ছাপা হচ্ছে। আর আমরা জানি 1857 পর থেকে আহ খুব উর্দুর প্রচল হচ্ছে এবং উর্দু প্রেসের প্রচলন হচ্ছে। ফলে সমস্ত উত্তর ভারত জুড়ে, একদিকে লখনৌ, একদিকে কানপুর, অন্যদিকে যে কসবাগুলোতে অলরেডি রিফর্মিস্ট ইসলাম এসে গেছে, সেখানে উর্দু প্রিন্টিং প্রেস এবং উর্দু সাহিত্যের বিরাট একটা ছড়িয়ে পড়ছে। কলকাতাতেও আসছে, কলকাতা বিরাট বড় একটি কেন্দ্র হয়ে উঠছে। ফলে উর্দুতে যে ছাপা হচ্ছে সেটা এই যে বাঙালি ইন্টেলিজেন্সিয়া, বাঙালি মুসলিম ইন্টেলিজেন্সিয়া এবং উলামা, এদের জন্য সোর্স টেক্সট হয়ে দাঁড়াচ্ছে। এরা, উলামারা আরবি ফার্সি পড়তে পারলেও আমরা সকলেই জানি যে আরবি ফার্সিতে মূল উর্দু যেহেতু আবশ্যিক হয়ে যাচ্ছে, সেই জন্যে, এবং ফার্সি চলে যাচ্ছে 1837-এর পর থেকে অ্যাডমিনিস্ট্রেশনের ল্যাঙ্গুয়েজ হিসেবে, উর্দু চলে আসছে অনেক বেশি রকম করে। তো উর্দুর জ্ঞান অনেক বেশি, এবং উর্দু তখন আরবি ফার্সির মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তো এখানে কি বলতে চাইছি, যে জামাল উদ্দিন আল আফগানির প্যান ইসলামিজমের উপর যে বক্তৃতাগুলি, সেটা বাঙালি এই যে প্রথম প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম, ভদ্রলোক প্রজন্ম, তার কাছে বিরাট একটা রিসোর্স হয়ে দাঁড়ায়। এবং আমরা দেখবো রিয়াজউদ্দিন মাসাদি, মেয়ারুজ্জুদ্দিন আহমেদ, রিয়াজউদ্দিন আহমেদ, শেখ আব্দুর রহিম, এরা সকলে মিলে এই জামাল উদ্দিন আল আফগানির বই বাংলায় অনুবাদ করছেন এজমালিতে। এই প্রথম খণ্ডটা ছাপা হচ্ছে, আম, আম, প্রথম খণ্ডটা ছাপা হচ্ছে 19 শতকের শেষ দিকে। এইটার নাম হচ্ছে মুসলমান ধর্মের সার সংগ্রহ, 1888 সালে। দ্বিতীয় খণ্ড ছাপা হচ্ছে 1889 সালে। সেই বছরই শুরু হচ্ছে, এরাই যারা এজমালিতে অনুবাদ করেছিলেন তারা শুরু করছেন সুধাকর। এই সুধাকর সম্পাদক হবেন শেখ আব্দুর রহিম, এবং সুধাকর হয়ে দাঁড়াবে, সুধাকর এই যেমন ইসলামের সারতত্ত্ব, মুসলমান ধর্মের সারতত্ত্বের ভূমিকাতেও বলবে, এবং সুধাকরের প্রতিটি খণ্ডে বলবে যে ইসলামের আধুনিকীকরণ দরকার, যা প্রকৃত ইসলাম নয়, তার থেকে প্রকৃত ইসলামকে সরিয়ে তৈরি করতে হবে। এবং তার জন্য আমরা এই যে সুগঠিত বাংলা ভাষা, প্রমিত বাংলা, তাতেই আমরা আধুনিকীকরণ করব, তার আমাদের ইসলামকে সিদ্ধ করতে হবে। সেই জন্য আমরা যা কিছু লোককথার মতো শোনাচ্ছে, যা কিছু আধুনিক শোনাচ্ছে না, তার থেকে সরিয়ে আমরা একটা আধুনিক বর্গ তৈরি করব। এবং এই বর্গ তৈরির জন্য ইসলামের চরিত্রদের জীবনী এবং ইসলামের ইতিহাস, এই দুটো এদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। এর মধ্যে আর একটা জিনিস আসবে, সেটা হচ্ছে যারা দোভাষীতে লিখছিলেন তারা মোটেই এই তৎসমের ব্যবহার, প্রমিত বাংলার ব্যবহার পছন্দ করবেন না, কারণ তাদের মনে হবে যে, খুব স্বাভাবিকভাবেই মনে হবে যে ভাষাটা যেটা তৈরি হয়ে গেছে তা তো হিন্দু ইন্টেলিজেন্সিয়ার হাতে, এবং তার মধ্যে প্রভূত পরিমাণে বহু ঈশ্বরবাদী, কারণ যে ভাষাটার পরিকল্পনা নেওয়া হয়েছে সংস্কৃত থেকে, তার মধ্যে না চাইতেও বহু ঈশ্বরবাদী প্রবণতা রয়েছে, তার রূপকে, তার অভিব্যক্তিতে, তার মননে। ফলে সেইটা দিয়ে কি করে তৌহিদ করা যাবে, তাহলে এটা করা ঠিক হবে না। আর এদিকে যারা এই প্রমিত বাংলা নিচ্ছেন, তৎসম সংস্কৃতায়িত বাংলা নিচ্ছেন, সেই উলামা
এবং বুদ্ধিজীবীরা, এগুলো আমাদের মধ্যে আছেন মুন্সি নইমুদ্দিন থেকে শুরু করে সকলে, তারা কোরআন শরীফ, হাদিস অনুবাদও তারা এমনকি এই ভাষায় করছেন, তো সংস্কৃতায়িত বাংলায় করছেন। এবং যারা লিখছেন এখানে, যে ইন্টেলিজেন্সিয়াদের নাম করলাম, শেখ আব্দুর রহিম বা শেখ আব্দুল জব্বার, এরা প্রত্যেকে মানে সংস্কৃতায়িত বাংলায় লিখছেন। এবং খুবই ইন্টারেস্টিং এটা লক্ষ্য করার, এই বাংলাকে নেওয়ার জন্য ওদের প্রচন্ড একটা প্রয়াস থাকছে যে কিভাবে এই বাংলার মধ্যে থেকে বহু ঈশ্বরবাদী চেতনাকে সরিয়ে ভাষাটাকে একটি ক্রিটিক্যাল এস্থেটিক মাধ্যম, আধুনিকতার মাধ্যম হিসেবে দেখে ইসলামের কথা বলা যেতে পারে। তো ইসলামের শাস্ত্রের ধারণার কথাও বলা যেতে পারে, ইসলামের ইতিহাসের কথাও বলা যেতে পারে। এবং সেটা নিয়ে বিপুল তর্ক, বিপুল এক্সপেরিমেন্টেশন, বিপুল ক্রিয়েটিভ দ্বন্দ্ব এবং ক্রিয়েটিভ ইনোভেশন চলছে। সেটার একটা খুব বড় উপায় এখানে তৈরি হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেনের জন্য। ভাই গিরিশচন্দ্র সেন যেহেতু, এই লেখকেরা লেখা শুরু করার আগেই 1980-র সময় থেকে উনি কোরআন শরীফ অনুবাদ করছেন, হাদিস অনুবাদ করছেন, ইসলামের সমস্ত নবীদের জীবনী লিখছেন, মহাপুরুষদের জীবনী, শেষ হচ্ছে হজরত মোহাম্মদের জীবনী দিয়ে। উনি 4 সাহাবার জীবনী লিখছেন, হাসান হোসেনের জীবনী লিখছেন, আর ইসলামের নারীদের জীবনী লিখছেন, তাপসমালা লিখছেন ফরিদুদ্দিন আতরের যে তাজকিরা, তার উপরে। ফলে যেহেতু গিরিশচন্দ্র সেন ব্রাহ্ম, এবং ব্রাহ্ম মনোথিইজমের একেশ্বরবাদের প্যারাডাইমে দাঁড়িয়ে বাইবেলের একেশ্বরবাদের স্ট্রাকচার নিয়ে গিরিশচন্দ্র সেন একটা বাংলা তৈরি করছেন কোরআন শরীফ অনুবাদের জন্য, হাদিস অনুবাদের জন্য, এবং ইসলামের বাস্তবতাকে ধরার জন্য। এই বাঙালি মুসলিম ইন্টেলিজেন্সিয়া এবং উলামাদের কাছে গিরিশচন্দ্র সেনের ভাষা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং আর কি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যে তাহলে খিলাফতের প্রশ্নকে এখন রিজলভ করতে হবে। কেন আমরা কারবালার কাহিনীকে বারবার এই প্রসঙ্গে আনছি? কেননা কারবালার যুদ্ধ সুন্নি খিলাফতের মধ্যে সবচাইতে সংশয়, সবচাইতে অ্যাংজাইটির এপিসোড। কারণ হজরত মোহাম্মদের দৌহিত্রকে একজন খলিফার প্রযত্নে তার শাহাদাত হচ্ছে। ফলে এই প্রত্যেক লেখকরা, ইসলামের ইতিহাস লিখুন, তারা তারা জীবনী লিখুন হজরত মোহাম্মদের, তারা খিলাফত নিয়ে কথা বলুন, প্রত্যেকটার মধ্যে কারবালার কাহিনী হয়ে দাঁড়াচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা। হজরত মোহাম্মদের জীবন বলতে গেলে অবধারিত তারপরে চলে আসছে যে তার মৃত্যুর কথা এবং মৃত্যুর পরবর্তীকালে কি হলো। জীবনী লিখতে গেলে আসছে, ইতিহাস লিখতে গেলে আসছে। এবং সেখানের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই সম্পূর্ণত যেমন দোভাষীতেও হচ্ছিল, এর মধ্যে থেকে শিয়া যে প্রবণতা, তাকে একঘরে করে, তাকে না জায়েজ বলে, না জায়েজ ওরা বলছেন না, ওরা সংস্কৃতায়িত বাংলায় ওরা অসিদ্ধ বলছেন, ওরা আরো অপূর্ব সুন্দর বাংলা ওরা ব্যবহার করছেন। এবং এইটা মনে রাখতে হবে যে যারা উলামা, নইমুদ্দিন থেকে শুরু করে, ওরা কিন্তু আহ প্রথাগতভাবে স্কুলে গিয়ে বাংলা পড়ছেন না, ওরা নিজেদের প্রযত্নে বাংলা পড়ছেন। কিন্তু যারা ইন্টেলিজেন্সিয়া, ধরা যাক শেখ আব্দুর রহিম থেকে শুরু করে, লক্ষ্য করা যাক শেখ আব্দুর রহিম, মৌলানা আব্দুর রহিম না, কিন্তু উনি উনি পাশাপাশি এই যে গভর্নমেন্ট স্কুলে গিয়ে উনি পড়ছেন, বাংলা মিডিয়ামে পড়ছেন, এই তৎসম বাংলা মাধ্যমে পড়ছেন, তার পাশে উনি অবশ্যই বাড়িতে বা পাশাপাশি মাদ্রাসায় গিয়ে উনি এই ইসলামের ধর্মচর্চার জায়গাটা পড়ে নিচ্ছেন। একই সঙ্গে কি আসছে এবার, যেটা আগের থেকে আলাদা, সেটা হলো এদের লেখার মধ্যে দিয়ে সৈয়দ আমির আলীর লেখা, যে ওরা ওর লেখা পড়ে জানছেন, এবং স্যার সৈয়দ আহমেদের লেখা। যদিও এই যে ইন্টেলিজেন্সিয়ার কথা আমরা বলছি, আমি কিছু বইয়ের নাম বলছি, আপনারা একটু শুনে নিন, তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে লেখা হচ্ছে, যেগুলো বাংলা সাহিত্যের ইতিহাসে, বাংলা সাহিত্যের অন্তর্গত হিসেবে কোনোভাবেই পড়া হয়নি। তার প্রধান কারণ, এগুলির বিষয় হচ্ছে এক, ধর্ম, আর দুই, ইসলামের রিফর্ম, এবং সেখান থেকে ভাষার এবং সাহিত্যের আধুনিকতাকে কখনোই সাহিত্যের ইতিহাসের মধ্যে ধরা হয়নি। এদিকে দেখুন, আমরা কিন্তু যদি বলি ব্রাহ্ম ধর্মের যে রিফর্ম, সেই সূত্রে যে সাহিত্য, সেটা পড়া হচ্ছে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যে রিফর্ম, সেই সূত্রে যে সাহিত্য, সেটা পড়া হচ্ছে। রিসেন্টলি
বৌদ্ধ ধর্মের যে রিফর্ম সেইটা নিয়ে যে সাহিত্য সেটা পড়া হচ্ছে। কিন্তু ইসলাম ধর্মের রিফর্ম বললেই যেন মনে হয় আমরা কোনো একটা আলাদা করে শুধু ধর্মের কথা বলছি। তখন আর যে প্যারাডাইমে আমরা ধর্মীয় প্রবণতাকে আধুনিক ঔপনিবেশিক জনপরিসরের অঙ্গাঙ্গী হিসেবে ভেবেছিলাম, সেভাবে ভাবা হয় না। তার কারণ আমরা সকলেই জানি, প্রাচ্যবাদী হিন্দু জাতীয়তাবাদী জায়গা থেকে এই পুরো ইতিহাস রচনার অক্ষ তৈরি হয়েছে বলে। এবার আমি কতগুলো, নিশ্চয়ই আমার সময় শেষ হয়ে আসছে, আমি একটু এইটা আর সংবরণ করতে পারছি না যে কি পরিমাণে লেখা হচ্ছিল। 1887, হজরত মোহাম্মদের জীবন ও ধর্মনীতি, শেখ আব্দুর রহিম। ইসলামের ইতিবৃত্ত, 1910, শেখ আব্দুর রহিম। আব্দুল ওয়াহেদ লিখছেন 1909, মুসলিম প্রতিভা। শেখ আব্দুল জব্বার 1906 লিখছেন মক্কা শরীফের ইতিহাস, ইসলাম চিত্র ও সমাজ চিত্র, 1907, মদিনা শরীফের ইতিহাস, 1907। সৈয়দ আব্দুল হুসেন 1924 লিখছেন মুসলিম পতাকা, কাজী আকরাম হোসেন ইসলাম ইতিহাস, 1924। 1934 আহসান উল্লাহ লিখছেন ইসলামের ইতিবৃত্ত। এর মাঝামাঝি এরা অনেক আগে থেকে, 1880 থেকে গিরিশচন্দ্র সেন সবকটি জনরায় লিখে গেছেন, কোরআন শরীফের অনুবাদ, হাদিসের অনুবাদ, ইতিহাস, জীবনী, সমস্ত কিছু। এবং আমরা এর পাশাপাশি সেটাকে রেখে পড়া জরুরি। জীবনীর ক্ষেত্রে দেখি, হজরতের জীবনী 1913, শেখ আব্দুল জব্বার। আজহার আলী, মহাবীর হজরত আলীর জীবনী, 1926। এবং এইভাবে তৈরি হচ্ছে। এই কথাটি বলে আমি শেষ করতে চাই যে এই রচনাটা শুধু রচনা নয় যে বাঙালি মুসলিম ইন্টেলিজেন্সিয়া তারা লিখছেন বা উলামাও তারা এর সঙ্গে আছেন, এইটা শুধু নয়। এই প্রত্যেকটাকে আমরা দেখব এক ধরনের খুব জটিল প্রতিবয়ান, কাউন্টার ন্যারেটিভ হিসেবে। কিসের কাউন্টার ন্যারেটিভ? আবার বলছি, একরকম নয়। প্রথমত একটা আছে খ্রিস্টান মিশনারি পাদ্রীরা যেভাবে ইসলামকে দেখিয়েছেন, হজরত মোহাম্মদকে যে নীতিবাচক ভাবে দেখিয়েছেন, তারা গ্রামে গ্রামে ঘুরে যেভাবে ইসলামকে অ্যাটাক করেছেন। এবং প্রথমে শ্রীরামপুর মিশন প্রেস, তারপরে ব্যাপটিস্ট মিশন প্রেসে ছাপা হয়ে বিনামূল্যে বিতরিত হয়েছে হজরত মোহাম্মদের জীবনী এবং ইসলামকে নিয়ে কূট তর্ক এবং ইসলামকে ভুয়ো বলে প্রমাণিত করা। এইটার বিরুদ্ধে ওদের লিখতে হয়েছে। দ্বিতীয়ত, প্রাচ্যবাদী ঐতিহাসিক ব্রিটিশ উইলিয়াম মুর এবং উইলিয়াম আরভিন, এদের বিরুদ্ধে লিখতে হয়েছে। তৃতীয়ত, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন যারা বাঙালি মুসলমানকে কোণঠাসা করেছে ওয়াহাবি ট্রায়ালের মধ্যে দিয়ে, তাদের পরিপ্রেক্ষিতে লিখতে হয়েছে। চতুর্থত, বঙ্গদেশবাসী যারা উর্দু এবং ফার্সি স্পিকিং আশরাফ, যেমন সৈয়দ আমির আলী, নবাব আব্দুল লতিফ, যারা কিছুতেই ব্রিটিশের সঙ্গে অ্যালায়েন্সে বাংলাভাষী মুসলমানকে একসঙ্গে নিচ্ছেন না। তারা বলছেন তারা পড়লে একটু মক্তবে টক্তবে পড়বে, মাদ্রাসা তাদের জন্য না। ক্যালকাটা মাদ্রাসায় কিন্তু বাঙালি মুসলমান জায়গা পাচ্ছে না। ফলে তাদের নিজেদের জন্য নিজেদের কথা বলার এই ডাকটা 1880 থেকে তৈরি হচ্ছে। এবং সেই জন্যে নিজেদেরকে হজরত মোহাম্মদের বাংলা ভাষী উম্মাহ হিসেবে তৈরি করার জন্য কারবালার কাহিনী তাদের জন্য জরুরি। পঞ্চমত, যেটা আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ, হিন্দু জাতীয়তাবাদী যে সংস্কৃতি, একদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে অবনীন্দ্রনাথ ঠাকুর, অন্যদিকে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যদুনাথ সরকার, রাজেন্দ্রলাল মিত্র, অন্যদিকে কবিতা কাহিনী যা যা কিছু তৈরি হচ্ছে, এরা তো সবাই প্রাচ্যবাদী ঘরানায় দেখছেন ভারতবর্ষের ইতিহাসকে। ফলে সেখানে যে প্রাপ্য মর্যাদা এবং প্রাপ্য ইতিহাসের অবস্থান, প্রকৃত অবস্থান থাকা দরকার ছিল, সেটা থাকছে না। কারণ এরা প্রত্যেকে হিন্দু নেশন তৈরির জন্য পশ্চিমা প্রাচ্যবাদী বয়ানের মধ্যে দিয়ে ভারতবর্ষের ইতিহাস দেখছেন এবং ভারতবর্ষের আগামী ইতিহাসকে রচনা করছেন, যার শেষ ভয়ঙ্কর অবস্থানে আমরা আজকে দাঁড়িয়ে আছি। কিন্তু সেইটা আমার আলোচনার বিষয় নয়। আমি এখানে থামছি, কারণ আমার 1 ঘন্টা হয়ে গেছে। আশা করি এরপরে আমরা আরেকটু কিছু আলাপ আলোচনা করতে পারবো, অন্তত 10-15 মিনিট। অনেক ধন্যবাদ বারি ভাইকে এবং সেন্টার ফর ইসলামিক এশিয়াকে। আমরা নিশ্চয়ই আলোচনা জারি রাখবো। ধন্যবাদ আলোচক ডক্টর ইফশিদা হালদারকে আজকের সেশনটি কন্ডাক্ট করার জন্য। এই পর্যায়ে আমরা, যেহেতু সময় অনেকক্ষণ চলে গেছে, আমরা আসলে এক ধরনের একটা সংলাপের বন্দোবস্ত রাখি বা রাখতে চাই। সেই ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থেকে থাকে আপনারা চ্যাট বক্সে লিখেও দিতে পারেন, অথবা আপনারা মাইকটি অন করে
প্রশ্ন করতে পারেন। আহ আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে বা মন্তব্য থেকে থাকে, এবং আপনারা ফিল ফ্রি ভাবে আলোচনা করতে পারবেন, নো প্রবলেম। আসলে এটা একটা মানে বিপুল সময়ের এত একটা জটিল ইতিহাস, যে হুম, হ্যাঁ রাজস্বী, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি আমি সরি, হয়তো একটু সময় বেশি নিয়ে ফেলেছি, 1 ঘন্টা মতো, কিন্তু এর এর তেমন বেশি নেই। কারণ 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 আপনার ইসলামিক বিশ্বে কারবালা, যখন আমরা হচ্ছে গিয়ে কারবালা উইদিন ইসলামিক ওয়ার্ল্ড, এটা এই জায়গাটা অ্যাড্রেস করতে যাব, তখন স্বাভাবিকভাবেই মানে আমাদের একটা হিস্ট্রি টানতে হবে। সো হিস্ট্রি টানতে গেলে স্বাভাবিকভাবে একটু সময় যাবে। সো আর মানে সে এটা হ্যাঁ, সেইটা না বলে কিছুতেই বোঝানো সম্ভব না যে কোথায় দাঁড়িয়ে আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কাজেই সো মানে হ্যাঁ হ্যাঁ। যখন, হ্যাঁ, যখন আলোচনার শিরোনাম ঠিক করা হয়েছিল তখনই আমি কিছুটা আন্দাজ করছিলাম হুম। যে একটু টাইম লাগবে, কারণ এখানে হুম। টাচ করে যেতে হবে আর কি। আহ আমরা কি, কেউ কি কোনো প্রশ্ন করতে আপনারা আগ্রহ বোধ করলে আপনারা মাইক অন করে করতে পারেন বা লিখেও দিতে পারেন। কোনো প্রশ্ন আছে? 1 সেকেন্ড। একটা, হ্যাঁ। হ্যালো, বাড়ি। হ্যালো। জি জি, বলেন। হ্যাঁ। আবু তাহের তাকে বলেন। হ্যাঁ, দিদি, আমি একটা প্রশ্ন করবো। আমি জানি আপনি লন্ডনে পিএইচডি করছেন, তো আমি লন্ডনে থাকি আর কি। তো আমি এই পুঁথি না না, সাহিত্য আমি একটু পড়তে আমি চাই। লন্ডনে, সরি, আমি লন্ডনে পিএইচডি করিনি, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করেছি। আমি সোয়াসে ফেলোশিপে ছিলাম, ভিজিটিং ও ফেলো আচ্ছা হিসেবে। আচ্ছা। আচ্ছা আচ্ছা। তো আপনার, আমাদের এখানে কি ওই যে কোনো লাইব্রেরিতে, সুয়াসে বা লন্ডন লাইব্রেরিতে, ব্রিটিশ লাইব্রেরিতে কি আমাদের যে পুঁথি সাহিত্য মিলবে পড়তে? অবশ্যই মিলবে, ব্রিটিশ লাইব্রেরিতে বিশেষত আমি কাজটা করতে পেরেছিলাম কারণ ব্রিটিশ লাইব্রেরির হুম। অ্যাক্সেস আমি 2 বার পেয়েছিলাম বলে। একবার এই ভিজিটিং ফেলো হিসেবে থাকার আচ্ছা সময় আচ্ছা সোয়াসে, যখন আমি আচ্ছা। 6 মাস মতো ছিলাম, তখন আমি বিপুল হুম কাজ হুম করেছি। এবং শুধু তখন এই কারবালার কাহিনী হুম নয়, আশেপাশের এই হুম হুম লেখকরা যারা অন্য যা যা কিছু পুঁথি সাহিত্য লিখেছিলেন, যদি আপনি পুঁথি সাহিত্যের হুম। কথাই বলেন, দোভাষী, হ্যাঁ হ্যাঁ। মানে বিপুল সংগ্রহ আছে। আপনি একটু ওই ব্লুমহার্ট ক্যাটালগ, ওইটা গিয়ে আচ্ছা। যদি আপনি দেখেন, ওটায় মানে বিপুল সংগ্রহ আছে। যে ওকে, ফাইন, ভেরি গুড। আচ্ছা। আর আর আপনার ওই যে অনেক লম্বা সময় ধরে কথা বলছেন, আমি আসলে সময়টা মিস করে ফেলছি। আমি ঢুকছি একদম শেষের দিকে আর কি। তা আপনি হয়েছে গিয়া ওই যে আহ, হিন্দু জাতীয়তাবাদের কথাটা বলছিলেন আর কি। তা আমি দেখছি আপনার বইয়ে কারবালার নিয়ে যে বইটা, রিক্লেমিং কারবালা, ওইটা বাড়িদের মারফতেই আমাদের কাছে পপুলার হয়েছে আর কি। তো দেখলাম যে আপনারা ওই যে এইখানে একটা বলার একটা চেষ্টা আছে যে আপনার তৎকালীন সময়ে যে রেনেসা আছে, তো রেনেসার আপনার রেনেসাকে অন্যভাবে দেখার একটা ব্যাপার আছে, কারণ হচ্ছে গিয়ে কারবালা ঘটতেছে আমাদের এখানে। ওকে। তো আমি একটা জিনিস বলার চেষ্টা করি আর কি। রিসেন্টলি আমরা তো আর একাডেমিশিয়ান না, আমরা সেইভাবে কাজ করি না, আমরা ওই যে সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট করে কথা বলি। তো আমার কাছে মনে হয় কারবালার সাহিত্যের পাশাপাশি এই যে আমাদের লালন, হাসন, করিমরা এই পূর্ব বাংলায় ব্রিটিশদের পিরিয়ডই কাজ করতেছেন। তো আপনার আগ্রহ এই বিষয়ে কেমন? যদিও এটা কারবালা রিলেটেড না, তারপরে ওই যে পূর্ব বাংলার মুসলমানদের যে একটা রেনেসাঁ বলি, বা একটা প্রতিরোধের জায়গা বলি, বা আত্মপরিচয়ের জায়গা তৈরির ব্যাপারটা বলি, তা আমার কাছে মনে হয় কারবালা লিটারেচার এবং লালন, করিম, রহিম, রাধারমণ, যাদের নামই বলেন, তাদেরও একটা অবদান এখানে আছে আর কি। অবশ্যই আছে, কিন্তু ওই হুম। একজনের গবেষণা তো সমস্ত ক্ষেত্রকে না নিয়ে আসতে পারে না। না না এর না। মধ্যেই না, কতগুলো 100%। জিনিস বাদ হুম পড়ে গেছে, তাই ভাবুন। কাজে এটাই দেখছেন হুম। যে মানে আমি একটা সূত্র বলতে গিয়ে আমি মানে কতক্ষণ সময় লাগলো। ফলে এর সঙ্গে আমি 100%। বাউল ফকির, মুর্শিদি মারফতি এই জিনিসটা আনিনি। আমার পুরো থিমটাই হচ্ছে কারবালা কেন্দ্রিক, আহলিল বায়ত কেন্দ্রিক। এবং হুম হুম সেই কারণে আমি একটা বিশেষ ধারাবাহিকতা নিয়েছি। এর মধ্যে আমি বাউল ফকির এইগুলো আনিনি, ওটা অন্য অনেকে কাজ করেছেন। এবং ওই প্রতিবয়ান, যেটা লালন ফকির থেকে শুরু করে অন্যদের মধ্যে আছেন, কখনো কখনো এই আলোচনাটা হয়তো আহ, অন্যান্য সুফি সিলসিলা নিয়েও, স্থানীয় সুফি সিলসিলা নিয়েও হয়েছে। আমি আমি সুফি সিলসিলা নিয়ে কাজ করিনি ওইভাবে, মানে সুফি সিলসিলা বলবো না, মানে এই ধরনের মারফতি এবং যে আখড়া ভিত্তিক যেগুলো, সেগুলো নিয়ে আমি কাজ করিনি।
কিন্তু অনেকেই কাজ করেছেন তার মধ্যে, মানে এসোটেরিক সিম্বল নিয়েও কাজ করেছেন, সেটাকে একটা সোশ্যাল অ্যানথ্রোপোলজির জায়গা ধরে প্রতিবয়ান হিসেবেও কাজ করেছেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো প্রশ্ন আছে? একটা ভাইয়া প্রশ্ন করতে পারি? হ্যাঁ মোকাররম, আচ্ছা, আপনি বললেন যে বাঙালি মুসলমান রাইটাররা যখন হচ্ছে তৎসমীয় মানে তৎসমীয় যে বাংলা এটাকে যখন নিজেদের লেখায় মানে প্রয়োগ করা শুরু করলেন, তা তখন হিন্দু ন্যাশনালিজমের কারণে সেটা আসলে মানে বাংলা সাহিত্যের সাথে এটা মানে সমাদৃত হয় নাই। তা তারা যখন লিখতেছিলেন তারা কি ওই সময় বোঝেন নাই যে এটা আসলে তারা কখনোই মানে সমাদৃত হবেন না, বা এর এগেনস্টে তারা আসলে কি মানে পদক্ষেপ নিয়েছিলেন? এইটা আমি বইয়ে কিছুটা আলোচনা করেছি। সেটা হচ্ছে যে ওরা নিজেরা কিন্তু একদমই যাকে বলে কোনো ধরনের সংশয়ের ঊর্ধ্বে ছিলেন যে তৎসময় ব্যবহার করতে হবে, কারণ সেটা পাবলিক ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ করলে হবে না। কিন্তু কি হবে সেই সংস্কৃতায়িত বাংলার ধরন, এবং সেখানে যেটাকে মাল্টিলিঙ্গুয়ালিটি আমরা বলি, বহুভাষিকতা, যেটা নিয়েও আমি আমার বইতে আলোচনা করেছি, যে এটা শুধু মানে একদিকে দোভাষী বনাম তৎসময়িত বাংলা না, সেই বাংলাকে বাঙালি মুসলমানের, কারণ আধুনিকতার কথাটাই আমি আলোচনা করছি ধর্মীয় আধুনিকতার জায়গা থেকে। ফলে একেশ্বরবাদকে রাখার জন্য সেই বাংলা কিভাবে মাল্টিলিঙ্গুয়াল বাংলা হয়ে উঠবে, সেটা নিয়ে প্রত্যেকে প্রচন্ড মানে একটা ক্রিয়েটিভ যুদ্ধের মধ্যে আছেন। এবং তার সঙ্গে একজনের বহুভাষিকতা নাই মিলতে পারে। যেমন আমরা যদি মোহাম্মদ শহীদুল্লাহর কথা ভাবি, উনি সবসময় ফার্সি সাহিত্যের দিকে তাকিয়েছেন এই বহুভাষিকতার জন্য। আবার মৌলানা আকরাম খানের দিকে তাকাই, তিনি আবার আরবি ভাষার দিকে তাকিয়েছেন, যদিও উনি কিন্তু ফার্সি শব্দ লোনওয়ার্ডস ব্যবহার করেছেন। এবং একই সঙ্গে এই দুজনের নাম যে করলাম, এই দুজনের সংস্কৃতায়িত ভাষা, তৎসম ভাষা, একেবারে যাকে বলে, যেটাকে আমরা বলি ইম্পেকেবল, মানে সেরকম তৎসম আহ মানে লেখা, মানে পড়তেই খুব আনন্দ হবে, এত চমৎকার ওদের লেখা। কারণ ওটাকে ওরা ভাবছেন যে ওটাই তো পাবলিক ল্যাঙ্গুয়েজ, এবং সেই পাবলিক ল্যাঙ্গুয়েজকে কিভাবে বাঙালি মুসলমানের পাবলিক ল্যাঙ্গুয়েজ করে তোলা যাবে, আবারও বলছি সেটা এক একজন এক এক রকম ভাবে সেটা প্র্যাকটিস করছেন। যেমন একজনের লেখা স্টাইল অন্যজনের লেখা স্টাইল থেকে আলাদা, তেমনি একজনের ভাষা বিশ্ব তৈরি করা, এই লিটারারি কসমস তৈরি করা তার নিজের লেখার জন্য, তিনি কিভাবে তৎসমকে ব্যবহার করবেন, এটা কিন্তু আলাদা আলাদা। যেমন খুব ইন্টারেস্টিং ভাবে এটা আমি উদ্ধৃত করার থেকে আমি সামলাতে পারছি না, যিনি মানে এক ধরনের অ্যারাবিসিস্ট বলা যেতে পারে, তৎসময় লিখছেন, কিন্তু ফার্সিকে উনি পছন্দ করেন না, কারণ ফার্সিতে ভীষণ এরকম লোটানো সেনসুয়াস কবিতা লেখা হয়েছে। তিনি আরবিকে পছন্দ করেন, মৌলানা আকরাম খাঁ। তিনি বলছেন যে বাংলা ভাষাকে, তৎসম বাংলাকে, মনে রাখবেন তৎসম বাংলা, বলছেন বাংলা ভাষাকে আমি আমার জিহাদের অস্ত্র হিসেবে গ্রহণ করেছি। এবং এই ভাষাটার মধ্যে এত সংস্কৃত ঝোঁক রয়েছে, কিন্তু একই সঙ্গে উনি ওটাকে, যে একে আমি মনে করি আমার ইলমে লাদুন্নি, যে এটা আমাকে আল্লাহ দিয়েছেন। কাজে এই এই ধরনের, কিন্তু উনি যখন আবার ধরা যাক মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস লিখছেন, এটাও প্রবন্ধ থেকে আমি বললাম, বা ধরা যাক কোরআন শরীফের অনুবাদ করছেন, হাদিসের অনুবাদ করছেন, সেই ভাষা কিন্তু সাংঘাতিক সংস্কৃতায়িত, আবার একই সঙ্গে বহুভাষিকও। ফলে আমি বলবো আপনার এই মন্তব্যের থ্যাংক ইউ, এটার জন্য অনেক ধন্যবাদ, যে এইটার মধ্যে দিয়ে আমরা বাংলা ভাষার মধ্যে যে বহুভাষিক যে প্রচলনটা, সেইটার দিকে তাকাবো, যে বহুভাষিকতা করে কিভাবে রাখছিলেন। ধন্যবাদ দিদি। এরপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনারা করতে পারেন, না হলে আমি একটা প্রশ্ন করছি সেন্টার অফ ইসলামিক এশিয়ার পক্ষ থেকে। সেটা হচ্ছে যদি আমি একটা পড়ছি, আরোহিলা বীর গান্ডীব লইয়া হাতে, মৃগেন্দ্র চলিল গজেন্দ্র গতিতে, রাসূলের প্রিয় নাতি আলীর কুমার, চলে গেল চলে গেলাম মহামতির রণ মোহাম্মদ। অনুসরণ। এই যে এখানে ভাষার যে জায়গাটা আর কি, ধরেন আপনি টনিক স্টুয়ার্টের আলাপ থেকে আপনি তো হচ্ছে গিয়া একটা জায়গা দেখাইতে পারবেন যে এটার কিভাবে রূপান্তর ঘটতেছে আর কি, বিশেষ করে হচ্ছে গিয়া একটা একটা ভার্নাকুলার ইসলামাইজেশন কেমনে ঘটতেছে আর কি, মানে বেঙ্গলের
ওভারঅল আর কি, সেই আর্লি মডার্ন টাইম থেকে ডিউরিং কলোনিয়াল পিরিয়ড। এইটাকে জাস্ট যদি একটু মানে টনিক স্টুয়ার্টের সাপেক্ষে যদি এটাকে আপনি একটু আমাদের অডিয়েন্স যারা হয়তো বা বিষয়টার সাথে এই নতুন ধরনের স্কলারশিপের সাথে এখনো পরিচিত না, বা মানে অল্প অল্প পরিচিত, এটাকে আরো সুসংহত করতে পারবে তাদের চিন্তা কাঠামোর মধ্য দিয়ে আর কি। তো এইটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি একটু আপনাকে প্রবলেমাটাইজ করার ট্রাই করব, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ পাবলিক স্ফিয়ারের জায়গাটা। সেটা হচ্ছে আমরা যখন হ্যাবারমাসিয়ান কনসেপ্ট অফ পাবলিক স্ফিয়ার মানে আলাপ করব, আমরা যখন মানে ধরেন আপনার আলাপের একটা চ্যানেল থেকে প্রভিনশিয়ালাইজিং, সো প্রভিনশিয়ালাইজিং এ আলাপের সাথে সাথে আমরা যখন হচ্ছে গিয়া এই হ্যাবারমাসিয়ান কনসেপ্ট অফ পাবলিক স্ফিয়ারকে ডিল করব, যদিও আপনি প্রিন্ট কালচারের সাপেক্ষে দেখতেছেন এবং হ্যাবারমাস তার পাবলিক স্ফিয়ার ইউরোপিয়ান মানে সোসাইটি ফরমেশনের সাপেক্ষে ওই প্রিন্ট কালচারের জায়গাটা অ্যাড্রেস করতেছেন এটার, কিন্তু বেঙ্গলি মুসলিমের দুইটা ধারা, আমি যদি একটা হচ্ছে গিয়া সংস্কৃত জানি মাধ্যমে যাচ্ছে, একটা হচ্ছে গিয়া আপনার দোভাষী এই মাধ্যমে যাচ্ছে, এইখানে আমার কাছে মনে হয় টোন মানে আপনার হচ্ছে গিয়ে স্বরের জায়গাটা মনে হয় মানে কোনো ইউনিপোলার ঘটনা না, এখানে একটা মানে বহু স্বরের জায়গা যেটা আপনি অ্যাড্রেস করে যাচ্ছেন, মানে ইন্ট্রা মুসলিমের ভিতরে একটা বহু স্বর আছে। সো পাবলিক স্ফিয়ারের একটা হচ্ছে ইন্টারনাল পাবলিক স্ফিয়ার, এটাকে রিসেন্ট সুদীপ্ত কবিরাজ বলতেছেন যে এক ধরনের ইন্টারনাল পাবলিক স্ফিয়ার আছে যখন মানে মুসলিম মুসলিম যখন ডিল করে বা কথা বলে, এইটার পাবলিক স্ফিয়ারের ফর্মটা, বা যখন হিন্দু মুসলিম যখন ডিল করে সেই ধরনের পাবলিক স্ফিয়ারে একভাবে ফাংশন করে না, মানে এখানকার টোন স্বর যে জায়গাটা আর কি, এটার কিছু ইয়ে আছে। যখন উনি উদাহরণ আকারে বলতেছিলেন আর কি রিসেন্ট, আমি এটা আমার একটা রিসেন্ট একটা আর্টিকেল ইউজ করলাম, উদাহরণ আকারে বলতেছেন যে বঙ্কিম এবং ভূদেব এই দুইজন যখন হচ্ছে কি ডিল করতেছেন নিজেদের ভিতরে, বা হচ্ছে কি আপনার ভূদেব এবং গান্ধী যখন ডিল করতেছেন ওভারঅল মানে আপনার হচ্ছে কি হিন্দু মুসলিম রিলেশনশিপের জায়গাটা, আবার ইন্ট্রা মুসলিম রিলেশনশিপের জায়গাটা যখন ডিল হচ্ছে, তখন এই ভাষার জায়গাটা তারপর আপনার হচ্ছে কি মাধ্যমের জায়গাটা, এই যে যে মানে আপনার গুরুত্বপূর্ণ যে এলিমেন্ট গুলো কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্ট গুলোকে অ্যাড্রেস করেই মানে আমরা যদি মানে হ্যাবারমাসিয়ান কনসেপ্ট অফ পাবলিক স্পিয়ারকে প্রভিনশিয়ালাইজ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় আরো বেশি কার্যকরী হবে আর কি দ্য কনসেপ্ট অফ পাবলিক স্পিয়ার মানে অ্যাজ আ কনসেপ্ট। জি দিদি আপনি দুটো, অ্যাড হ্যাঁ করতে হ্যাঁ, পারেন। থ্যাংক ইউ বারিক ভাই। হ্যাঁ, দুটো দুটো প্রসঙ্গ, দুটোকে আমি একটু ইলাবোরেট করার চেষ্টা করছি। যে টনিকা স্টুয়ার্ট একটা খুব গুরুত্বপূর্ণ টনিকা স্টুয়ার্টের লেখাটা ছাপা হওয়ারও বেশ কিছু বছর, দুটো দশক কেটে গেছে। সেটা হলো যে যে আমরা আপাতভাবে যখন মধ্যযুগে বিশেষত মুসলমান সাহিত্যিক কবি রচিত বাংলা ভাষায় কাব্য দেখি, সেটা কখনো চট্টগ্রাম থেকে, রংপুর থেকে বা অন্যান্য জায়গা থেকে, আমরা সাধারণত এক ধরনের ব্রজবুলি ভিত্তিক এবং কখনো কখনো মহাকাব্যের অনুবাদের চলনে, কখনো কখনো পদাবলীর চলনে, কখনো কখনো মঙ্গল কাব্যের চলনে অনেক পাই। বিশেষত এখানে মহাভারতের দৌলত উজির বাহরাম খান এবং মোহাম্মদ খানের জন্য চট্টগ্রাম থেকে যারা আসছেন, চট্টগ্রাম থেকে যারা লিখছেন, এদের জন্যই মহাভারতের অনুবাদের ভঙ্গিটা খুব গুরুত্বপূর্ণ। কেননা আমরা দেখতে পাবো যে চট্টগ্রামে পরাগল খাঁর দরবারে মহাভারত অনুবাদ হচ্ছে, কবীন্দ্র পরমেশ্বর মহাভারত অনুবাদ করছেন, যার আবার ধাঁচা কিন্তু গৌড়ে আলাউদ্দিন হুসেন শাহর দরবারে ভগবত পুরাণ অনুবাদের যে শ্রীকৃষ্ণ বিজয় অনুবাদ গুণরাজ খাঁ দ্বারা, মালাধর বসু দ্বারা। তো এইরকম একটা পরিস্থিতিতে একটা সাহিত্যের আবারও যেমন ভাবে, যদিও তুলনীয় নয় তবুও বোঝার জন্য বলছি, যেমন ভাবে বেঙ্গলি মুসলিম ইন্টেলিজেন্সিয়া লেট 19th সেঞ্চুরিতে তৎসম বাংলা নিচ্ছে একটা সাহিত্যিক স্টেটাস তৈরির জন্য, স্ট্যান্ডার্ডাইজ করার জন্য, তেমন ভাবে কিন্তু মধ্যযুগে ধরা যাক এই 17 শতকে, 16 শতক এবং 17 শতকে যখন মুসলিম কবি এবং সাহিত্যিকরা লিখছেন, কবিরা লিখছেন, দার্শনিক সুফিরা লিখছেন, এদের কাছে কিন্তু যে প্যারাডাইমটা রয়েছে সেটা হচ্ছে স্থান বিশেষে কারো কারো ক্ষেত্রে বৈষ্ণব পদাবলী, কারো কারো ক্ষেত্রে মহাভারতের অনুবাদ, চট্টগ্রামের ক্ষেত্রে মহাভারতের অনুবাদ এবং একটা রকম করে ভগবত পুরাণের অনুবাদ। এবং অনেকেই আবার দেখিয়েছেন, অসীম রায় বা ইত্যাদিরা, যে এইটাকে আমরা সিনক্রেটিক একটা সময় বলতে পারি। কিন্তু টনিকে স্টুয়ার্ট এসে এই সিনক্রেটিক ধারণাকে একটু প্রবলেমেটাইজ করলেন, একটু সমস্যায়িত করলেন। বললেন যে না, এটা সিনক্রেটিক বললে হবে না। প্রথমত সিনক্রেটিকের মধ্যে দুই বনামবিদ্ধ পদের ধারণা আছে এবং দুটি পদের সিনক্রেটাইজ করার ধারণা আছে, বরং এটাকে আমরা এনকাউন্টার বলে দেখবো, রিলিজিয়াস এবং কালচারাল এনকাউন্টার। এই এনকাউন্টার হচ্ছে যখন ধরা যাক সুফিরা আসছেন, তারা পাপ হবে জেনেও
তারা দয়া ক্ষমা ইত্যাদি ভিক্ষা করে বাংলায় কাব্য রচনা করছেন, কারণ সৈয়দ সুলতান নিজে বলছেন যে আমি সারাক্ষণ ধরে তো নবী রসুলের কথা বলছি, কিন্তু বাড়ি গিয়ে সেই ওরা কৃষ্ণ আর হরির কথাই বলছে, আবার কৃষ্ণ ও হরি একদম ভগবত পুরাণ এর অনুবাদ বা মহাভারতের অনুবাদের কথা উনি বলছেন। এবার এই যে এরা যখন লিখছেন, টনি কে স্টিওয়ার্ট বলছেন, এরা যখন সো কল্ড বহু ঐশ্বরিক শব্দ ব্যবহার করছেন, ধরা যাক নবীকে বলছেন সৈয়দ সুলতান নবী অবতার, কারণ নবী কথাটা যারা প্রথম হজরত মোহাম্মদের কাছে কথা শুনছে, তাদের ভোক্যাবুলারিতে নবী কথাটা নেই, তাদের কাছে আল্লাহ কথাটা নেই, তাদের কাছে ইসলামের কোনো টার্মিনোলজির অস্তিত্ব নেই ধারণা হিসেবে। এবার এরা সেই জন্য কি করছেন, একটা স্ট্র্যাটেজিক ট্রান্সলেশন করছেন, যেটাকে ডাইনামিক ইকুইভ্যালেন্ট ইউজিন নাইডার তত্ত্ব থেকে টনি কে স্টুয়ার্ট এটাকে তুলে আনবেন, তুলে একটা পলিসিস্টেমিক থিওরিতে বসাবেন, যে আসলে কে কোথা থেকে লিখছেন এবং কে কি পড়ছেন তার সঙ্গে একটা জায়গা আছে, এবং সেই জায়গা থেকে এরা তুলে আনবেন একেশ্বরবাদের তৌহিদের যে ধারণাগুলো, সেগুলোকে উপস্থাপনা করার সবচাইতে নিকটস্থ ইকুইভ্যালেন্ট শব্দটি। সেই জন্যে আল্লাহ শব্দটা থাকছে না, তার বদলে হয়ে যাচ্ছে করতার, প্রভু, নানা কিছু হয়ে যাচ্ছে। রসুলের নবীর বদলে নবী অবতার হয়ে যাচ্ছে, এবং দেখা শুধু এটা শব্দের ক্ষেত্রে হচ্ছে না, কিন্তু ধারণাগত জায়গা থেকেও। এটা আয়েশা ইরানিও এটা নিয়ে কথা বলেছেন, যে ধারণাগত জায়গা থেকে কি হচ্ছে, ধারণাগত জায়গা থেকে দেখা যাচ্ছে যে হজরত মোহাম্মদ নবী অবতার, তিনি 4টে বেদ তৈরি করেছেন, এবং যখন একদিন প্রচন্ড তর্কাতর্কি হচ্ছে, সেই বিরাট বড় কনফ্লিক্টের মধ্যে উনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে হারিয়ে দিচ্ছেন। এইটা পড়লে, যেমন আমরা অবধিতে লেখা পদ্মাবত পড়লে আমরা দেখতে পাই, মনেই হয় না পড়লে যে এটার সঙ্গে সুফিজমের কোনো সম্পর্ক আছে। এমন ভাবে পুরোটা কৈলাস, তারপর অমুক ঐরাবত, তারপর স্বর্গ নরক এইসব বলা রয়েছে। কাজে এখানে টনি কে স্টুয়ার্ট আমাদের খেয়াল করিয়ে দিচ্ছেন, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক ট্রান্সলেশন, যেটাতে প্রথম প্রজন্মের শ্রোতাদের কাছে এই ইকুইভ্যালেন্ট অর্থসাম্যের মধ্যে দিয়ে ইসলামের ধারণাগুলো পৌঁছে দেওয়া। এরপরে হয়তো 2 প্রজন্ম পরে তখন অনেক বেশি আরবি ফার্সি শব্দ চলে আসবে। আপনারা যদি এই যার কথা বললাম গরিবুল্লাহ হুগলিতে, এবং হেয়াত মাহমুদ 18 শতকের শুরুতে, 18 শতক জুড়ে উনি লিখছেন রংপুরে, এদের লেখায় কিন্তু অনেক বেশি আরবি ফার্সি শব্দ আছে, যা কিনা 16 শতকের শেষে বা সপ্তদশ শতক জুড়ে কোথাও নেই, প্রায় নেই বললেই চলে। কাজে এইটা একটা আলোচনার বিষয়, যে আমরা কিভাবে সিনক্রেটিজম, সমন্বয়কে সমস্যায়িত করব, এনকাউন্টার হিসেবে দেখবো রাদার, এবং এই সমস্ত বহু ঈশ্বরবাদী যে শব্দগুলি, সেগুলো আমরা দেখব কোনোটা বৌদ্ধিক তান্ত্রিক টেক্সট থেকে এসছে, কোনোটা হয়তো পদাবলী থেকে এসেছে, গোসাই বলা হচ্ছে হজরত মোহাম্মদকে, পদাবলী থেকে এসেছে, কোনোটা পুরাণের অনুবাদ থেকে খানিকটা অংশ অংশ পড়ে অনুপ্রাণিত হয়ে লেখা, লিখে সেটা দিয়ে ইসলামের কথা বলা হচ্ছে। কাজে এটা খেয়াল রাখার। আর দ্বিতীয়ত হচ্ছে পাবলিক স্ফিয়ারের প্রশ্নটা, অবশ্যই শুধু ভাষার প্রশ্নে নয়, শুধু দোভাষীর মধ্যে লিখন, কথন, শ্রবণ, পঠন এবং লিখন যখন হচ্ছে, তখনও এসহাকুদ্দিন আর জোনাব আলী এরা কিন্তু স্ক্রাইবাল পুঁথিও লিখছেন, মানে জোনাব আলীর লেখা ছাপা হচ্ছে, প্লাস স্ক্রাইবাল পুঁথিও হচ্ছে, হাতেও অনুলিখন করা হচ্ছে। ফলে আমরা এই দোভাষীর মধ্যে আমরা লিখন, ছাপা হওয়া, শ্রবণ, পঠনের একটা খুব অ্যাম্বিভ্যালেন্ট জায়গা পাবো, এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে, যেটা 1940 অব্দি দেখা যায় বলে বলতে পারি, যে এই বড় একটা পাবলিক স্ফিয়ারের মধ্যে মাল্টিপল পাবলিক স্ফিয়ার আছে, কখনো তারা ওভারল্যাপ করে, কখনো তারা প্যারালালি চলতে থাকে। যেমন অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে যেটাকে আমরা দোভাষীকে বদ্ধ না বলে, আমি দ্বিতীয় অধ্যায়ে লেখার চেষ্টা করেছি, যে আমরা এটাকেও একটা মুক্ত গতিশীল একটা প্রকল্প হিসেবে দেখেছি, কিন্তু সেই প্রকল্পকে সরাসরি তৎসমের প্রকল্প দিয়ে বোঝা যাবে না। ফলে এই দুটোকে আমরা একই সময় উপস্থিত কোএক্সিস্টেন্স অফ টু লেস ওভারল্যাপিং পাবলিক স্ফিয়ার্স বলে ভাবতে পারি, মাইক্রো পাবলিক স্ফিয়ার্স। এটা একদিকে যেমন, অন্যদিকে যেটা আলোচনা করার সুযোগ পাওয়া আজকে ছিল না, সেটা হলো কিভাবে যেটাকে আমরা সংস্কার জানি আন্দোলন বলছি, তার মধ্যে মাল্টিপল অবস্থান রয়েছে। যেমন শাহ আব্দুল আজিজ, সৈয়দ আহমেদ বারেলভি, যারা জিহাদিস্ট ছিলেন, তাদের থেকে সৈয়দ আহমেদ বারেলভির যে শিষ্য কারামত আলী জৌনপুরি, তার অবস্থান বদলে যাচ্ছে, এবং তার তালিকায় মোহাম্মদিয়া একদম একটা হানাফি জায়গায় চলে যাচ্ছে, এবং
মানে কোনো জিহাদিস্ট ভূমিকা থেকে সে ফতোয়া দিয়ে সরে যাচ্ছে। এবার আমরা নানা রকম ভাবে নানা সময়, এই নয় যে সে ছোট ছোট মাইক্রো পাবলিক স্ফিয়ার একই রকম থাকবে বা তাদের একই সময় চিহ্নিত করা যাবে। এই যে সময়টার কথা বলছি, 19 শতকের শুরু থেকে 1940 পর্যন্ত, আমি 1940-এর পরবর্তী সময়ের কথা নিয়ে আলোচনা আমি করিনি, আমি সেইটা নিয়ে গবেষণা করিনি। আমি স্বাধীনতার পূর্ববর্তী সময় হিসেবে থেমে গেছি। কাজেই যদি এখানে একজন প্রশ্ন করেছেন যে ভারতীয় জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে, এইটা নিয়ে অনেকে আছেন যারা কাজ করেছেন। আমার মনে হয় এই প্রশ্নগুলো তাদের করলে ভালো। মানে আমার এখানে সাধারণ জ্ঞান দিয়ে উত্তর দেওয়ার আমি চেষ্টা করব না, কারণ এ বিষয়ে আমি গবেষক নই। কিন্তু এই 1940 পর্যন্ত, এই যে দীর্ঘ সময়টা, প্রায় 140 বছরের দীর্ঘ ইতিহাস, সেই সময়ে এই যে পলিফনির কথা বলছি, যে পলিসেন্ট্রিক পাবলিক স্ফিয়ারের কথা বলছি, তার ধরন চেঞ্জ হয়েছে, গড়ন চেঞ্জ হয়েছে, এবং সেই জন্যই এটা আরো বেশি এক্সাইটিং এবং খুব নুয়ান্সড। কাজে আমরা পাবলিক স্ফিয়ার কথাটা বলছি বটে, কিন্তু সেই পাবলিক স্ফিয়ার কোনো মতে হাবেরমেসিয়ান পাবলিক স্ফিয়ার না। সেটা আমাদের আলোচনার ভঙ্গি থেকেই বেরিয়ে আসবে, যারা আমরা এখানে ইসলামিক এটা এশিয়ার আলোচনা করব, এমনকি আজকের দিনের পাবলিক স্ফিয়ারকে নিয়েও আলোচনা করব। এবং আমরা তখন পোস্ট হ্যাবারমেসিয়ান এই কথাটাও বলবো না, কারণ পোস্ট হ্যাবারমেসিয়ানের মধ্যে একটা হ্যাবারমেসিয়ান যে ধারণা, যেন আমরা তাকে পেরিয়ে যাচ্ছি। যে জন্য আমি আবার প্রথমে তোলা কথাটায় ফিরে যাব, যে আমরা বরং যে এই মাল্টিপল মডার্নিটিস, সেটাকেই মাল্টিপল যে ছোট ছোট মাইক্রো পাবলিক স্ফিয়ার্স, হু মাইট ওভারল্যাপ, হু মাইট নট, এইভাবে আমরা একটু দেখে এই এই পাবলিক স্ফিয়ারের কথাটা আলোচনা করার চেষ্টা করব। যেমন আমরা তারিকাই মুহাম্মাদিয়া আছে, তাইয়ুনি আছে, আবার অন্যদিকে তাইয়ুনিদের সঙ্গে ফরাজিদের প্রচন্ড তর্ক চলছে। তারপরে আমরা পরবর্তীকালে, বিশেষত 1920-র পর থেকে আসতে দেখবো যেটা ইসলাম দর্শন, মুসলিম ভারত, যারা মূলত, বা আহলে হাদিস, যারা মূলত এই সংস্কারজানি ইসলামের মুখপত্র, তারা কিভাবে পরস্পরের মধ্যে একে অন্যকে ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করছে। এবং ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করলে প্রত্যেকের কারবালা কাহিনীর প্রতি একই ধরনের উৎসাহ, কেননা সেটা খিলাফতের অঙ্গ হিসেবে দেখাতে হবে। এবং একই রকম ভাবে এরা শিয়াদের যে আচরিত আশুরা মহারম, তার বিরুদ্ধে। ধন্যবাদ দিদি, গুরুত্বপূর্ণ সংলাপের জন্য। আমরা শেষ করে ফেলি, 1.5 ঘন্টা হয়ে গেছে। আর হচ্ছে চ্যাট বক্সে যিনি প্রশ্ন করেছেন তার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, তার কোশ্চেন অ্যান্সারটা কিছুটা আমার কাছে আছে, তো আমি অ্যাড করতে চাই। সেটা হচ্ছে গিয়া ইফসাদির কাজের পরবর্তী ধারা হিসেবে আমরা নীলেশ বোসের কাজকে ধরে দেখতে পারি বেঙ্গলি মুসলিমের সাপেক্ষে ওভারঅল। তো নীলেশ বোসের কাজ নিয়ে ঢাকাতে একটা প্রোগ্রাম হয়েছে, সেটার কোনো রেকর্ড থাকলে দেখতে পারেন, অথবা নীলেশ বোসের বইটাও দেখা যেতে পারে, আর আর্টিকেলও দেখা যেতে পারে। প্লাস আরো হিস্টোরিয়ানরা আছেন বেঙ্গলি মুসলিমদের পলিটিক্যাল থট বা ওভারঅল নেশন বিল্ডিং এর যে জায়গাগুলোকে অ্যাড্রেস করে কাজ করতেছেন। হুমায়ুন কবির আছেন, আমাদের পরিচিত মিজানুর রহমান ভাই আছেন, এরকম অনেকেই কাজ করছেন আস্তে ধীরে। তো এগুলোকে আমরা অ্যাড্রেস করব হয়তো বা আস্তে ধীরে, সবকিছু রাতারাতি অ্যাড্রেস করা যাবে না। আরেকজন আছেন জি, ম্যাক্স স্টিলে, উনি ওই ফ্রাইডে সারমন নিয়ে, খুতবা নিয়ে উনি একটা খুব গুরুত্বপূর্ণ বই লিখেছেন। ওকে। সো আমরা কি সেন্টার অফ ইসলামিক এশিয়ার ডিরেক্টর সালমিন মুর্শেদ আছেন এখানে। আহ, আহ, আমরা তার কাছ থেকে অনুমতি নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করার চাচ্ছি আর কি। সালমিন ভাই, আমরা কি শেষ করে দিব? আশা করি আর কোনো প্রশ্ন নাই, রাইট? আর লিপ্ততার জন্য আমি মনে করি যদি কারো কোনো ফার্দার প্রশ্ন থেকে থাকে, দিদিকে কেউ মেল করলে বা সেন্টার অফ ইসলামিক এশিয়ার মেইলে, চ্যাট বক্সে, মানে যে কোনো জায়গায় যদি পাঠানো হয়, আমরা সেটা তার কাছে পৌঁছে দেব। আই হোপ তিনি লিপ্ত হবেন। আর তো যদি আমরা শেষ করতে চারজন, হ্যাঁ, 4জন ছাত্রকে দেখে আমি খুবই আনন্দিত, এটাই জানানোর। আহ, শেষ করি। আমরাও আনন্দিত তারা আমাদের সাথে জয়েন করেছেন এই কারণে। ধন্যবাদ চারজনকে এবং আরো বিশেষ সকলকে। সেন্টার অফ ইসলামিক এশিয়ার এই কারবালা উপলক্ষে যে আজকের আয়োজন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারাই মূলত আজকের আলোচনাকে সার্থক করে তুলেছেন। আর যদি আপনাকে বিশেষ ধন্যবাদ, অনেক ব্যস্ততার ভিতরে আপনি সময় বের করেছেন। আমি আসলে মানে কি বলে যথেষ্ট
মানে কি বলে থ্যাঙ্কস জানাচ্ছি আর কি, মানে এটা বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ, আনস্পোকেন। না না, আমাদের এটা চালিয়ে যেতে হবে। ওকে, তাহলে আমরা আজকে শেষ করি। ঠিক আছে, ধন্যবাদ দিদি, কথা হবে। ধন্যবাদ, দেখো। হ্যাঁ।